আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আমার কথা শুনতে পাও কিনা একটু কমেন্ট করে জানাও। আমার কথা শুনতে পাও কিনা এবং আমাকে স্পষ্ট দেখতে পাও কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমার কথা শুনতে পাও কিনা, স্পষ্ট দেখতে পাও কিনা কমেন্ট করে জানাও। সাউন্ড ক্লিয়ার আছে? আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? ওকে, আমরা কথা দিয়েছিলাম যথারীতি আমরা আলোচনা করব মডেল টেস্ট নিয়ে। অর্থাৎ এটা তোমার একটা কাইন্ড অফ লাইভ টেস্ট হয়ে যাবে আজকে। এটা লাইভ টেস্ট ইনশাআল্লাহ। একটু সবাই ক্লাসটা শেয়ার করে দাও, এরপরে আমি শুরু করছি। ক্লাসটা শেয়ার করে দেওয়ার পরেই আমি শুরু করছি ইনশাআল্লাহ। ক্লাস শেয়ার করে দাও, এরপরে শুরু করছি ইনশাআল্লাহ। শেয়ার করে দিয়ে একটু লিখো যে ক্লাস শেয়ার ডান। ওকে, কারা কারা যুক্ত হয়েছে দেখি। উগান্ডাফা যুক্ত হয়েছে, অল ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা হর্ন অফ স্যার পেইড ব্যাচের শিক্ষার্থী আছো তারা একটু মিরাজ ভাইকে নক দিয়ে বলো যে ক্লাসটা যেন শেয়ার করে দেয়। ওকে, তাহলে আমরা শুরু করব নাকি? আমরা শুরু করি, মডেল টেস্ট শুরু করি, কি বলো? আমরা মডেল টেস্ট সলভ শুরু করি। আমরা আজকে আমাদের যে মিনি সিরিজের জিকে ট্যালেন্ট হান্ট বইটা আছে, এই জিকে ট্যালেন্ট হান্ট বই থেকে আমরা এখানে প্রায় 52টা মডেল টেস্ট আছে। আমি সবগুলোই আলোচনা করবো ইনশাআল্লাহ। 52টা একদিনে না, আমরা প্রতিদিন অন্তত 3টা 4টা 5টা করে সলভ করব। অর্থাৎ তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে এটা আমি সলভ করায় দিব। ওকে চলো, তোমরা যারা এটা নাও নাই এটা নিয়ে নিতে পারো, খুব বেশি দাম না, 50 টাকা। এই ফাইনাল সাজেশনের পাশে মডেল টেস্টটা, হান্ট হান্ট মডেল টেস্ট, ট্যালেন্ট হান্ট। চলো 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও। প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1 কি বললাম? প্রশ্ন 1, 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও। প্রশ্ন 1 কি বলছে? 1 নম্বর প্রশ্ন বলছে যে 5 নভেম্বর, নভেম্বর মাসের 5 তারিখ, 5 নভেম্বর 2024 সালে মার্কিন 60তম নির্বাচনের বিজয়ী প্রেসিডেন্টের নাম কি? মার্কিন প্রেসিডেন্ট, বিজয়ী নির্বাচনের প্রেসিডেন্ট যিনি হয়েছেন সে প্রেসিডেন্টের নাম কি? প্রেসিডেন্টের নাম কি? একের উত্তর করো তো ব্রাদার। জো বাইডেন? জো বাইডেন তো প্রতিদ্বন্দ্বী ছিল। কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বী ছিলেন নাকি? জো বাইডেন প্রতিদ্বন্দ্বী ছিলেন। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প আর জেবি ভান্স। জেবি ভান্স অটোমেটিক হবে না, আর জো বাইডেন অটোমেটিক হবে না। দুইজনেই হচ্ছে বাদ। দুজনে কি বাদ? তোমরা অবশ্যই 1-এর সি, 2-এর সি, 3-এর সি এভাবে লিখবা। হ্যাঁ, 1-এর সি, 2-এর সি, 3-এর সি এভাবে প্রশ্নের অ্যান্সার গুলো দিবা। ঠিক আছে? অবশ্যই কোশ্চেন নাম্বারটা লিখে অ্যান্সারটা দিবা, শুধু সি লিখবা না, প্রশ্ন নাম্বার এর পাশে অ্যান্সারটা লিখবা। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার কি? প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। বিজয়ী প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ওকে, তার মানে এই টপিকটা আসছে কি? মার্কিন নির্বাচন, মার্কিন নির্বাচন, মার্কিন নির্বাচন আলোচিত সাম্প্রতিক প্রশ্ন, মার্কিন নির্বাচন। 7ম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এর সেরা খেলোয়াড় কে? সেরা খেলোয়াড় কে? মনিকা চাকমা, সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা। দেখো, তুমি অটোমেটিক সাবিনা খাতুন বাদ দিয়ে দাও, সাবিনা খাতুন বাদ, কারণ সাবিনা খাতুন ছিলেন কোচ, সাবিনা খাতুন ছিলেন কোচ। তাহলে 2-এর অ্যান্সার কি হবে একটু আমাকে বলো। 2-এর যিনি সেরা খেলোয়াড়, 2-এর সেরা খেলোয়াড় কে? সেরা খেলোয়াড় কে ছিলেন? সেরা খেলোয়াড় ছিলেন কে? 2-এর ডি, ঋতুপর্ণ চাকমা। তাহলে আসছে থেকে? খেলাধুলা, সাম্প্রতিকের খেলাধুলা থেকে আসছে, সাম্প্রতিকের খেলাধুলা। 3 নম্বর প্রশ্ন দেখো, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, তৃতীয় টার্মিনালের ডিজাইনার কে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের ডিজাইনার ছিলেন লারোস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের ডিজাইনার হচ্ছেন লারোস, যেটা 1980 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, বানানো হয়েছে। কিন্তু তৃতীয় টার্মিনাল
এই তৃতীয় টার্মিনালটা যে সিঙ্গাপুর আছে, সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে নির্মাণ করা হয়েছে। সিঙ্গাপুরের কোন বিমানবন্দর? চাঙ্গি বিমানবন্দরের আদলে। তাহলে এটার ডিজাইনার কে? মোত্তালিব মিহির। যেহেতু মিহির স্যারের বই, এটা এই জন্য অপশন দিয়ে দিয়েছে, মিহির, মোত্তালিব মিহির। আচ্ছা, আলী আহসান নিশান, রোহানি বাহারিন, মোহাম্মদ ফয়েজুল্লাহ। অ্যান্সার কি? অ্যান্সার কি? তিনের সি বলছে, তিনের সি। রায়হান, নাসিফ, ফারদিন, গোধূলি, হাওয়া, মুনতাহা, তিনের সি বলছে। থ্যাংক ইউ। তাহলে তিনের সি, রোহানি বাহারিন। তাহলে টপিকের নাম কি? টপিকের নাম কি? টপিকটা হচ্ছে গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্টের একটা জায়গা থেকে আসছে। 4 নম্বর প্রশ্নের দিকে তাকাও। প্রশ্ন 4, রিপোর্ট সমীক্ষা থেকে প্রশ্ন। প্রশ্ন 4, রিপোর্ট এবং সমীক্ষা। প্রশ্ন 4 বলছে অর্থনৈতিক স্বাধীনতা সূচক 2024, অর্থনৈতিক স্বাধীনতা সূচক 2024-এ বাংলাদেশের অবস্থান কততম? অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 116তম। কততম? 116তম। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 116তম। তাহলে এই যে রিপোর্ট সমীক্ষাগুলো একটু ভালো করে পড়তে হবে। রিপোর্ট সমীক্ষা কততম? 116তম। 5 নম্বর প্রশ্ন, ন্যাটোর 14তম মহাসচিব। দেখো, আমি গতদিনই বিভিন্ন সংস্থার প্রধান পড়িয়েছি, সংস্থার প্রধান। গতদিন বিভিন্ন সংস্থার প্রধান পড়ালাম, মনে আছে? সংস্থার প্রধান পড়েছি। সেখানে মার্ক রুটে বলেছিলাম, এই যে মার্ক রুট কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্র, নরওয়ে, নেদারল্যান্ড, ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্র, নরওয়ে, নেদারল্যান্ড, ফিনল্যান্ড। 5-এর অ্যান্সার বলো। 5-এর অ্যান্সার ডি বলেছে একজন, 5-এর ডি বলেছে, 5-এর ডি, নেদারল্যান্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে মার্ক রুট কোন দেশের নাগরিক? নেদারল্যান্ডের নাগরিক। মার্ক রুট কোন দেশের নাগরিক? নেদারল্যান্ডের নাগরিক। তাহলে এই যে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটোর 32তম দেশ, ন্যাটোর 32তম দেশ হয়েছে 2024 সালে। তাহলে ন্যাটোর 32তম দেশের নাম কি? একটু কমেন্ট করে জানাও তো। ন্যাটোর 32তম দেশের নাম কি? সর্বশেষ দেশের নাম কি? ন্যাটোর 32তম দেশের নাম কি? সর্বশেষ দেশের নাম কি? একটু কমেন্ট করে জানাও। ওকে, 6 নম্বর কোশ্চেনে দেখো, তাহলে এটাও সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছে, সাম্প্রতিক। আচ্ছা, 6 নম্বর, 3 জিরোস, দারিদ্র শূন্য, বেকারত্ব শূন্য, কার্বন নিঃসরণ শূন্য, নামিয়ে আনার তত্ত্বের প্রবক্তাটা কে? এই তত্ত্বটা কে দিয়েছিলেন? অমর্ত্য সেন। না, অমর্ত্য সেন 1998 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অমর্ত্য সেন তিনি তিনি দারিদ্র এবং দুর্ভিক্ষের জন্য নোবেল পুরস্কার পান। অমর্ত্য সেন 1998 সালে দারিদ্র এবং দুর্ভিক্ষের জন্য নোবেল পুরস্কার পান। ফজলে হাসান আবিদ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা, BRSA, ব্র্যাক, তিনি ব্র্যাক প্রতিষ্ঠা করেছেন এবং এটা নাইট উপাধি তিনি পেয়েছেন, ব্র্যাকের নাইট উপাধি পেয়েছেন। ওকে, রেহমান সোবহান একজন চলচ্চিত্র পরিচালক। আর ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। বর্তমানে যিনি উপদেষ্টা হিসেবে আছেন, মাননীয় উপদেষ্টা, তো তিনি 3 জিরোস তত্ত্বের প্রবক্তা। 3 জিরোস, হ্যাঁ, এবং তার একটা গ্রন্থ আছে, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস। তাহলে 6-এর অ্যান্সার কি? ডক্টর ইউনুস। 7 নাম্বার, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়? অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়েছে? অ্যান্সার করো। অন্তর্বর্তীকালীন সরকার, এই যে বর্তমানে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা চলে গেছে, বাদ, 5 আগস্ট বাদ। তাহলে 5 আগস্ট বাদ দিয়ে বাকি অ্যান্সার করো। 5 আগস্ট শেখ হাসিনা বাদ, অটোমেটিক বাদ চলে যাবে। তাহলে কত তারিখে? আগস্ট মাসের 8 তারিখে। কত তারিখে? 8 তারিখে। 7-এর সি, আগস্ট মাসের কত তারিখে? 8 তারিখে, 8 আগস্ট 2024। ওকে, এবার 8 নাম্বার কোশ্চেন, এটাও সাম্প্রতিক থেকে আসছে, সাম্প্রতিক আলোচনা। জেনারেশন জেন জি, যেটা, এর সময়কাল কখন? তাহলে বাংলাদেশে, মানে সরি, পৃথিবীতে যে জেনারেশন গুলো আছে, 2025 সাল কোন জেনারেশনের অন্তর্ভুক্ত হয়েছে বলেন? 2025 সাল কোন জেনারেশন? এই যে 2025 সালে যে নতুন একটা জেনারেশন আসছে, সেই নিউ জেনারেশনটার নাম কি? 2025 সাল যে নিউ জেনারেশন ঢুকলো, সেই জেনারেশনটার নাম কি? একটু বলেছেন। জেনারেশন জেড এর পরে আসেন। জেনারেশন জেড তো চলে গেল, এবার আমাকে বলেন 2025 সাল কোন জেনারেশন? 25 সাল কোন জেনারেশন? ওকে, জেনারেশন জেড, আচ্ছা ঠিক আছে, 8-এর বি অ্যান্সার বলেছেন, ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, পাশের বাসায় বিয়ে, ডানাকাটা পরি বাজতেছে। ওকে, জেনারেশন বিটা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে জেনারেশন বিটা 2025 থেকে কত সাল পর্যন্ত? জেনারেশন বিটা 2025 থেকে কত সাল পর্যন্ত কমেন্ট করে জানান। তাহলে জেন জি 1997 থেকে 2000 সাল, 12 সাল পর্যন্ত জেনারেশন জেড।
হ্যাঁ, যে আচ্ছা তাহলে আমাকে বলেন জেনারেশন বিটা যেটা, এই বিটা কত সাল পর্যন্ত? বিটা 2024 থেকে 2025 থেকে কত সাল পর্যন্ত? 2025 থেকে কত সাল পর্যন্ত? কমেন্ট করে জানাবেন 2025 থেকে কত সাল পর্যন্ত। ওকে, 9 নম্বর প্রশ্নের দিকে দেখেন। 9, সম্প্রতি সাহিত্যে নোবেল বিজয়ী হান কাং এশিয়ার কততম নারী বিজয়ী? দেখেন হান কাং এশিয়ার কততম নারী নোবেল বিজয়ী? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? বলেন, বলেন আমাকে কততম নারী বিজয়ী? কততম নারী বিজয়ী? 9 নম্বর প্রশ্ন। তাহলে এশিয়ার মধ্যে তিনি প্রথম। এশিয়ার মধ্যে তিনি কি প্রথম? এই যে হান কাং সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন 2024 সালে, হ্যাঁ, দ্য ভেজিটেরিয়ান গ্রন্থের জন্য পেয়েছেন। তিনি এশিয়ার মধ্যে কি প্রথম। এশিয়ার মধ্যে কেমন কততম? প্রথম। সম্প্রতি এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন, এশিয়ার মধ্যে প্রথম। 9 নম্বর প্রশ্ন ডান। 10, এবার আসেন 10 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন নাম্বার 10। প্রশ্ন নাম্বার 10, ব্যালন ডি'র 2024 বিজয়ী পুরুষ খেলোয়াড়। ব্যালন ডি'র 2024 বিজয়ী পুরুষ খেলোয়াড়ের নাম কি? লিওনেল মেসি, রুদ্রি, রহিমা বেনজেমা, ভিনিয়াস জুনিয়র। পুরুষ খেলোয়াড়, ব্যালন ডি'র পুরুষ খেলোয়াড় লিওনেল মেসি, রুদ্রি, করিমা বেনজেমা, ভিনিয়াস জুনিয়র। অ্যান্সার করেন। 10-এর অ্যান্সার আজকেই পড়িয়েছি আপনাদেরকে সাম্প্রতিক ক্লাসে, আজকেই পড়িয়েছি যে ব্যালন ডি'র পুরস্কার প্রাপ্ত, ব্যালন ডি'র পুরস্কার পেয়েছেন কে? ব্যালন ডি'র পেয়েছেন কে? রুদ্রি। কে পেয়েছেন? রুদ্রি। কে পেয়েছেন? রুদ্রি। 10। তাহলে অ্যান্সার কি? 10-এর অ্যান্সার কি? 10-এর অ্যান্সার হচ্ছে রুদ্রি। 10-এর অ্যান্সার কি? রুদ্রি। ওকে, 11 নম্বর প্রশ্ন দিকে দেখায়। 1893 সালে প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে কোন দেশ? বিশ্বের যে দেশ প্রথম নারীদেরকে ভোটাধিকার দেয়, 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 সে দেশের নাম কি? নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। এই যে অস্ট্রেলিয়া, এই দেশটা কার্বন কর চালু করেছে 2012 সালে, পরীক্ষায় মাঝে মাঝে আসে কার্বন কর। নিউজিল্যান্ডের নারীরা, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মহাদেশের একটা দেশ বা ওশেনিয়া মহাদেশের একটা দেশ, এই নিউজিল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে। নিউজিল্যান্ডের নারীরা কি ভোটাধিকার লাভ করে? নিউজিল্যান্ডের নারীরা। এটা গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। ওকে, কোশ্চেন 11-এর পরে চলে আসবো। এটা আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আসছে, বেসিক অ্যাফেয়ার্স। 12 নম্বর কোশ্চেনের দিকে তাকান। প্রশ্ন নাম্বার 12। 12 নম্বর প্রশ্নের দিকে দেখেন। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লিখেছেন? 152 লাইনের কবিতা। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 152 লাইনের কবিতা লিখেছিলেন একজন ব্যক্তি, তার নাম কি বলেন? বব ডিলান। তিনি একজন সঙ্গীত শিল্পী, বব ডিলান। জর্জ হ্যারিসন, তিনি একজন সঙ্গীত শিল্পী যিনি কিনা কনসার্ট ফর বাংলাদেশে ছিলেন। অ্যালেন গিন্সবার্গ, তিনি একজন কবি এবং শিল্পী। এই অ্যালেন গিন্সবার্গ যশোরে এসে, বাংলাদেশের যে যশোর, সেই যশোরের বনগাঁও সীমান্ত পেরিয়ে তিনি এসে 152 লাইনের একটা কবিতা লিখেছিলেন, সেপ্টেম্বর অন যশোর রোড। সেপ্টেম্বর অন যশোর রোড। রিপিট প্রশ্ন, বিগত সময়ে আসছে। ওকে, 13 নম্বর প্রশ্নের দিকে তাকান। কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালট অধিক শক্তিশালী? ব্যালট ইজ মোর স্ট্রঙ্গার দ্যান বুলেট। ব্যালট ইজ মোর স্ট্রঙ্গার দ্যান বুলেট। ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট। এই কথা কে বলছে? আব্রাহাম লিঙ্কন, জন অ্যাডামস, অং সান সুচি, উইনস্টন চার্চিল। এই যে উইনস্টন চার্চিল আছেন, এই উইনস্টন চার্চিল একজন রাজনীতিবিদ, কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান। রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান উইনস্টন চার্চিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের জন্য। কোন গ্রন্থের জন্য? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের জন্য। অং সাং সুচি, মিয়ানমারের বিতাড়িত যেই ছিলেন, হ্যাঁ, সরকার মিয়ানমারের বিতাড়িত অং সাং সুচি। আচ্ছা, এরপরে জন অ্যাডামস, মার্কিন প্রেসিডেন্ট জন অ্যাডামস, যিনি হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম প্রেসিডেন্ট। আব্রাহাম লিঙ্কন, মার্কিন 16তম প্রেসিডেন্ট। কততম? 16তম প্রেসিডেন্ট। তিনি ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেছিলেন, তিনি গেটিসবার্গ ভাষণ দিয়েছিলেন এবং সেই গেটিসবার্গ ভাষণের স্থায়িত্ব ছিল 2 মিনিট এবং তিনি গণতন্ত্রের সঠিক সংজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বুলেটের চাইতে ব্যালট অধিক শক্তিশালী। ওকে, এবার 1 থেকে 13 ক্লিয়ার। এবার আসেন 13-র পরে 14 নম্বর প্রশ্নের দিকে তাকান। পৃষ্ঠ নাম্বার 14 নম্বর পৃষ্ঠার দিকে তাকান, মানে পেজ কোশ্চেনের দিকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরবহে মেঘনা
মুক্তিযুদ্ধ ভিত্তিক পটভূমিতে ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক কে? ধীরে বহে মেঘনা, যেমন হুমায়ুন আহমেদের চলচ্চিত্র আছে আগুনের পরশমণি শ্যামল ছায়া, আগুনের পরশমণি আছে, শ্যামল ছায়া আছে, দারুচিনি দ্বীপ আছে, আর অনেকগুলো আছে। খান আতাউর রহমান, খান আতাউর রহমান আবার তোরা মানুষ হ, খান আতাউর রহমান কি লিখেছেন? আবার তোরা মানুষ হ। তাহলে আমাকে প্রশ্ন অ্যান্সার বলেন যে ধীরে বহে মেঘনা, ধীরে বহে মেঘনা কে বানাইছে, কে লিখেছেন, কে বানিয়েছিলেন? আলমগীর কবির। ধীরে বহে মেঘনা কে? আলমগীর কবির, আলমগীর কবির, আলমগীর কবির। সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন। এই বইয়ের উপরে আমি অন্তত 15টা ক্লাস নিব, আমি যদি আল্লাহর রহমতে সব ঠিকঠাক থাকে আমি ইনশাল্লাহ 12 থেকে 14টা ক্লাস নিব এই বইয়ের উপরে, এই জিকে ট্যালেন্ট হান্ট বইয়ের উপরে কোশ্চেন সলভ করাবো। মানে এই বইয়ে যত প্রশ্ন আছে সলভ আপনাকে আমি আবার করাবো এখানে। সো আপনি এই ক্লাসটা পুরো ফ্রিতে পাচ্ছেন, পেইড ব্যাচের ক্লাস উন্মুক্ত করছি, ফ্রিতে পাচ্ছেন। সো এই ফ্রিতে পাওয়ার জন্য অন্তত হলেও অর্ণব ভাইকে পছন্দ যদি করেন, ভালোবেসে থাকেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, হ্যাঁ মেন্টর হিসেবে যদি মানেন, ক্লাসটা নিজের টাইমলাইনে অন্তত শেয়ার করে রাখেন, আমি খুব খুশি হব। এবং আমি এতটুকু বলি, এই ক্লাসটা সর্বোচ্চ যে শেয়ার করবে তাকে আমি এই বইটা গিফট দিব, এটা গিফট দিব, এটা ইনশাল্লাহ আমি গিফট দিব, সর্বোচ্চ শেয়ার দাতাকে। 15 নম্বর কোশ্চেন, নিচের উল্লিখিত বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই? বাংলাদেশের যে বিভাগের সাথে ভারতের সীমানা সংযোগ নাই। তাহলে এই যে বরিশাল এবং ঢাকা, বরিশাল এবং ঢাকার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই। চট্টগ্রামের আছে, ময়মনসিংহের আছে, খুলনার আছে, সিলেটের আছে, রাজশাহীর আছে, রংপুরের আছে। যেমন চট্টগ্রাম সীমান্তবর্তী, ময়মনসিংহের সীমান্তবর্তী জায়গা, খুলনা সীমান্তবর্তী, সিলেট সীমান্তবর্তী জায়গা, রাজশাহী সীমান্তবর্তী জায়গা, চাঁপাইনবাবগঞ্জ আছে, রংপুর সীমান্তবর্তী জায়গা। কিন্তু বরিশাল এবং ঢাকা কোনো সীমানা নাই। বরিশাল এবং ঢাকা কোনো সীমানা নাই। আসেন 16 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন নম্বর 16, প্রশ্ন নম্বর 16, 16 নম্বর প্রশ্নে কি বলছে? প্রশ্ন নম্বর 16তে কি বলছে? 1964 সালে কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? 1964 সালে কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন? নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন। দেখেন 2জন ব্যক্তি স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। দেখেন এই টপিকটা আসছে সাম্প্রতিক প্রশ্নের মাধ্যমেই, বেসিক থেকে আসছে, যে এই বছরে নোবেল আলোচিত, তাই বেসিক থেকে এই প্রশ্নটা দিয়েছে। মানে কি বলে এটাকে, স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন 2জন ব্যক্তি। একজন হচ্ছে জে পল সাত্রে, ফ্রান্সের জে পল সাত্রে, আরেকজন ভিয়েতনামের লি ডাক থো। তাহলে এই যে জে পল সাত্রে আর হচ্ছে লি ডাক থো, জে পল সাত্রে আর কে, লি ডাক থো, জে পল সাত্রে আর কে, লি ডাক থো। 17 নম্বর প্রশ্নের দিকে দেখেন, 1973 সালে নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি? মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় গাজীপুরের জয়দেবপুরে। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় কোথায়? গাজীপুরের জয়দেবপুরে 19 মার্চ 1971 সালে। সেখানেই গাজীপুরের জয়দেবপুরের চৌরাস্তাতেই যে ভাস্কর্যটা বানানো হয়েছে তার নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। এই জাগ্রত চৌরঙ্গীর স্থপতি হচ্ছে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, পরীক্ষায় প্রশ্ন অনেকবার এসেছে আব্দুর রাজ্জাকের কথা। তাহলে জাগ্রত চৌরঙ্গী। অপরাজয় বাংলা, এই অপরাজয় বাংলা আছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সৈয়দ আব্দুল খালেদ বানাইছে এটা। সাবাস বাংলাদেশ কোথায় আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, স্থপতি হচ্ছে নিতুন কুণ্ড, নিতুন কুণ্ড, নিতুন কুণ্ড, থ্যাংক ইউ, নিতুন কুণ্ড। সাবাস বাংলাদেশ কোথায় আছে? নিতুন কুণ্ড, নিতুন কুণ্ড। ওকে, 18 নম্বর কোশ্চেনের দিকে তাকান, দা রিপাবলিক। খেয়াল করেন এই কোশ্চেন কোথা থেকে আসছে? রিপাবলিক, এই কোশ্চেন কোথা থেকে দিলাম? এই কোশ্চেন কোথা থেকে দিলাম? টপিকটা বোঝেন। দা রিপাবলিক স্টেটমেন্ট ডায়ালগস, রিপাবলিক স্টেটমেন্ট ডায়ালগস, প্রাচীন ইতিহাস, প্রাচীন ইতিহাসের টপিক। তাহলে রিপাবলিক স্টেটমেন্ট ডায়ালগস গ্রন্থকার রুশো। এই রুশো ফরাসি বিপ্লবের সাথে জড়িত, তার গ্রন্থের নাম হচ্ছে দা সোশ্যাল কন্ট্রাক্ট। অ্যারিস্টটল এই একজন গ্রিক দার্শনিক, প্লেটো একজন গ্রিক দার্শনিক। তাহলে আমাকে একটু বলেন, প্লেটো নাকি আলেকজান্ডার? কে? প্লেটো। কে লিখেছেন? প্লেটো। আমরা জানি কি যে জ্ঞান চর্চায় গ্রিক দার্শনিক যারা আছে তাদের মনে রাখার টেকনিক সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার। স্পা। আলেকজান্ডারের শিক্ষক হচ্ছে এরিস্টটল, এরিস্টটলের শিক্ষক হচ্ছে প্লেটো, প্লেটোর শিক্ষক হচ্ছে সক্রেটিস। তাহলে দেখো প্লেটো যে গ্রন্থগুলো লিখেছে তার নাম হচ্ছে রিপাবলিকান স্টেটমেন্ট ডায়ালগস, এগুলা। তাহলে এই যে ডায়ালগস যে গ্রন্থটা তিনি লিখেছিলেন, ডায়ালগস যে গ্রন্থটা লিখেছিলেন, এই ডায়ালগস গ্রন্থ জানো কি?
তার যে শিক্ষক, হ্যাঁ, সক্রেটিস যে ডায়ালগ গুলো তার সামনে দিত, যেগুলো বলতো সেগুলো সে নোট করে রাখতো, উক্তি করত, সেগুলো সব পরে কোটেশন করে গ্রন্থ প্রকাশ করেছিল। ওকে, 19 নম্বর কোশ্চেন, উপজাতি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, মাস্ট, ভালো করে পড়ে যাবেন। উপজাতি একটা, ক্ষুদ্র নিগোষ্ঠী কুকি কোন অঞ্চলে বসবাস করে? ক্ষুদ্র নিগোষ্ঠী কুকি কোন অঞ্চলে বসবাস করে? 19 নম্বর কোশ্চেন অ্যান্সার দেন। 19 নম্বর কোশ্চেন অ্যান্সার দেন। ক্ষুদ্র নিগোষ্ঠী কুকি কোথায় বসবাস করে? ক্ষুদ্র নিগোষ্ঠী কুকি, দেখেন দেখেন এই যে মৌলভীবাজার, সিলেট মৌলভীবাজার এই অঞ্চলে বসবাস করে খাসিয়া মণিপুরীরা। কারা? খাসিয়া মণিপুরিয়া, পাঙ্গন লাউয়া, খাসিয়া মণিপুরী, পাঙ্গন লাউয়া, সবর উপজাতি, এরা বসবাস করে মৌলভীবাজারে, সিলেট এবং মৌলভীবাজারে। পঞ্চগড়ের দিকে কোনো উপজাতি বসবাস করে না, তবে মানে রংপুর, দিনাজপুর, রাজশাহী এইদিকে সমতলে বসবাস করে সাঁওতাল, ওরাও রাজবংশী। তাহলে মৌলভীবাজারও হলো না, সিলেটও হলো না, পঞ্চগড়ে হলো না, তাহলে অ্যান্সার বাকি থাকে কক্সবাজার। এই কক্সবাজারে কিন্তু রাখাইনরাও বসবাস করে। কারা? কক্সবাজারের পটুয়াখালীতে কারা বসবাস করে? রাখাইনরা। কক্সবাজার পটুয়াখালীতে কারা বসবাস করে? রাখাইনরা, রাখাইন। তারপরে গারু, হাজং, হদি, হাদই এগুলো কোথায় বসবাস করে? এগুলো বসবাস করে ময়মনসিং এ। হ্যাঁ, চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে বসবাস করে 11টা উপজাতি, চাকমা, মারমা, খিয়াং, তারপর হচ্ছে মুরং, হ্যাঁ, তারপর হচ্ছে তঞ্চঙ্গা, আরো অনেকগুলো, খুমি, চাক, এগুলো পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, ফিশারীয় সমীকরণ, ফিশারীয় সমীকরণ কিসের সঙ্গে সম্পর্কিত? 20-এর অ্যান্সার দেন তো, 20-এর অ্যান্সার, অ্যান্সার 20, অ্যান্সার 20, 20 নম্বর অ্যান্সার দেন, 20 নম্বর প্রশ্নের অ্যান্সার দেন, প্রশ্ন 20। মুদ্রার পরিমাণ, তাহলে ফিশারীয় সমীকরণ কিসের সাথে জড়িত? মুদ্রার পরিমাণের সাথে জড়িত। এরপরে আসেন 21 নম্বর প্রশ্ন, যে প্রতিষ্ঠান 3বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, দেখেন পুরস্কার রিলেটেড প্রশ্ন বেসিক থেকে আসছে। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ওই যে রেড ক্রিসেন্ট বলি না আমরা, রেড ক্রস, রেড ক্রস, রেড ক্রিসেন্ট বলি না মুসলিম বিশ্বে, রেড ক্রিসেন্ট নামে পরিচিত যেটা, তাহলে এই রেড ক্রিসেন্ট কতবার পুরস্কার পাইছে? 3বার। কতবার? 3বার। আইসিআরসি, যেটা এই যে আইসিআরসি। ওকে, 22 নম্বর কোশ্চেন, বিভিন্ন চিত্রকর্ম, চিত্রশিল্পী, আমি আমার পেইড ব্যাচের ক্লাসে এগুলো আলোচনা করেছি, আমি আমার পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে এগুলো আলোচনা করেছি, একটু দেখি, এই তোমরা বলো তো পারো কিনা, দেখি দেখি পারো কিনা, বলো। 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো, না পারলে তোমাকে কিন্তু মাইন্ড দিব। নবান্ন চিত্রকর্ম কার? নবান্ন চিত্রকর্ম কার? নবান্ন চিত্রকর্ম কার? মনে আছে গল্প গল্পে করে পড়িয়েছিলাম অফলাইনে অনলাইনে, যে যেখানে ক্লাস করেছো এইগুলো পেয়েছো। বলেছিলাম সাঁওতাল রমণী, সে গায়ের বধূ হলো, সে পায়নার মা হলো। সাঁওতাল রমণী, গায়ের বধূ, পায়নার মা, তার বিদ্রোহী গরু আছে, গরুর গাড়ি আছে, সে কি করে, তার নৌকা আছে, সে গুণ টানে। সাঁওতাল রমণী, গায়ের বধূ, পায়নার মা, বিদ্রোহী গরু, গরুর গাড়ি, সে গুণ টানে, সে মই টানে। নবান্ন, তার নবান্ন উৎসব, স্বামী ফিরে আসার পর কি উৎসব পালন করে? নবান্ন। তার স্বামী হচ্ছে বীর মুক্তিযোদ্ধা। সর্বশেষ চলচ্চিত্র মানে চিত্রকর্মের নাম জয়নুল আবেদিনের হচ্ছে দুই মুখ, দুই মুখ। ম্যাডোনা 43, মন পড়া 70, বলেছিলাম সাঁওতাল রমণী, গায়ের বধূ, পায়নার মা, এগুলো পড়িয়েছিলাম আপনাদেরকে। তাহলে এই নবান্ন উৎসব কার? জয়নুল আবেদিনের। অপরদিকে কামরুল হাসানের চিত্রকর্ম পড়িয়েছিলাম, কামরুল হাসান। 3 কন্যা স্নান করে নায়র সাজে, বলেছিলাম 3 কন্যা স্নান করে নায়র সাজে, রায় বৃষ্টি নৃত্য করে, এরপরে উকি দেয় পেঁচা শিয়াল গণহত্যার আগে পরে, মনে আছে? এরপরে এস এম সুলতান, লাল মিয়া নড়াইলের সাথে জড়িত, শিশু স্বর্গ চারুপীঠ বানিয়েছিলেন এস এম সুলতান। হ্যাঁ, তা বলেছিলাম যে হত্যাযোগ্য, চর দখল, তারপরে বলেছিলাম মাটি কাটা, প্রথম প্রথম বৃক্ষরোপণ, জমি কর্ষণ, ধান মারাই, মাছ কাটা, এগুলো হচ্ছে এস এম সুলতানের চিত্রকর্ম। তাহলে নবান্নকার? জয়নুল আবেদিনের। ওকে, নদ নদী নিয়ে কোশ্চেন, নদ নদী নিয়ে কোশ্চেন, 23 নাম্বার কোশ্চেন, আপনি যদি না পারেন তাহলে কিন্তু মাইর হবে, মাইর হবে। বলেন, হালদা নদীর উৎপত্তি স্থল কোথায়? 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 আচ্ছা, আমি 2-4টা কমেন্ট পড়বো। তাসনোভা জাহান সাবরিন, রওশন জাহান, তারপরে হচ্ছে দীপা পান্ডে, আপনি আজকে প্রথম। উগান্ডা, ওকে, উগান্ডা আছে আমাদের সাথে। হালদা নদীর উৎপত্তি স্থল খাগড়াছড়ির বাদনাতুলি পাহাড়। মারিয়াম সুলতানা,
সৃজনী শ্রুতি। ওকে, থ্যাংক ইউ। তাহলে হালদা নদীর উৎপত্তিস্থল কোথায়? হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদনাতলি পাহাড়ে। ওকে, কর অন্তর্ভুক্ত রাজস্ব নয়। কর অন্তর্ভুক্ত রাজস্ব নয় কোনটা? অর্থনীতি টপিক, টপিক হচ্ছে অর্থনীতি। অর্থনীতি, আপনাদেরকে অর্থনীতির ক্লাসে আলোচনা করেছি। কর, নন জুডিশিয়াল স্ট্যাম্প। এই নন জুডিশিয়াল স্ট্যাম্প কিন্তু কর, নন জুডিশিয়াল স্ট্যাম্প কর। কর অন্তর্ভুক্ত রাজস্ব না কোনটা? আমরা টোল দেই না, টোল, টোল দেই না, টোল। এই যে আবগারি শুল্ক, এই আবগারি শুল্ক কি? আবগারি শুল্ক কি বলেন তো ভাই? এটা একটা কর। কি কর? ইনডিরেক্ট, ইনডিরেক্ট ট্যাক্স। রেজিস্ট্রেশন ফি কর, নন জুডিশিয়াল স্ট্যাম্প কর। কিন্তু টোল ও লেভি, টোল ও লেভি এটা কিন্তু কর না। টোল ও লেভি কি? কর না। টোল ও লেভি কি? কর না। দীপা পান্ডে, প্রতিদিন ক্লাস করো, থ্যাংক ইউ। আসো 25 নম্বর কোশ্চেন। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল কয়টা? প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল কয়টা? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল কয়টা? তাহলে 3টা অনুষদ ছিল, কলা, বিজ্ঞান, আইন। কলা, বিজ্ঞান, আইন। প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল 3টা, কলা, বিজ্ঞান, আইন। হল ছিল 3টা। নারী শিক্ষার্থী ছিলেন 1 জন। মোট শিক্ষার্থী ছিলেন 877 জন। মোট শিক্ষিকা ছিলেন 60 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সাথে জড়িত কমিশনের নাম হচ্ছে নাথান কমিশন, এরপরে স্যাডলার কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হয় 1921 সালে, 1920 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 1 জুলাই 2021 সালে। 1 জুলাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ওকে, 26 নম্বর কোশ্চেন। জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল নারী উন্নয়ন নিয়ে কাজ করে। জেন্ডার সমতা, সমতা তহবিল বলতে কিছু পাই নাই। ইউনিফেম, ইউএন উইমেন, জেন্ডার সমতা তহবিল। তাহলে এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে, এ অথবা বি। ইউনিফেম, ইউএন উইমেন। ইউনিফেম এবং ইউএন উইমেন, ইউনিফেম এবং ইউএন উইমেন। অ্যান্সার করেন। নারীদের তহবিল, যেটা নারীদের যে তহবিল আছে সেই তহবিলের নাম কি? নারীদের তহবিলের নাম কি? 26 নম্বর প্রশ্ন। 26, ইউনিফেম, মীরা, দোলন, গোধূলি, হাওয়া, উগান্ডা, আফা। ও, অনেকগুলো পেজ থেকে ক্লাস চলতেছে, আমি সবগুলো পেজে নাই, আমি শুধু অর্ণব স্যার পেজের কমেন্ট গুলো পড়ছি এই মুহূর্তে। আরো যে পেজগুলোতে যুক্ত আছো তোমরা সবার কমেন্ট পড়ে নিলাম, থ্যাংক ইউ। ওকে, 26-এর এ, এই তো 26-এর এ যারা দিচ্ছে, এই তো তাদেরকে মাইর হবে, মাইর মাইর। 26-এর এ যারা দিচ্ছে, ইউএন উইমেন। 26-এর এ যারা দিচ্ছে তাদেরকে দিব মাইর। এই নারী উন্নয়ন তহবিল, নারী উন্নয়ন তহবিলের নাম কি? ইউনিফেম। এই নারী উন্নয়ন তহবিলের নাম কি? ইউনিফেম, ভুল করা যাবে না। নারী উন্নয়ন তহবিলের নাম কি? ইউনিফেম। নারীদেরকে নিয়ে কাজ করে, এগুলো সদর দপ্তর নিউ ইয়র্কে। অ্যান্সার হবে ইউনিফেম। নারী উন্নয়ন তহবিল, ইউনিফেম, ইউনিফেম। ওকে, ডান। বাহ, 26টা কোশ্চেন সলভ করতে 30 মিনিট সময়ের মধ্যে হয়ে গেল। 26টা কোশ্চেন সলভ করলাম 30 মিনিটের মধ্যে হয়ে গেল। ওকে, মডেল টেস্ট 2, মডেল টেস্ট 2 যাব নাকি শেষ? আজকে বিদায় দেই, আজকে বিদায় দেই, কি বলো? আমরা নেক্সট দিন আলোচনা করব নাকি? আমরা মডেল টেস্ট 2 যাব নাকি আজকে বিদায় নিব? মডেল টেস্ট 2 যাব নাকি বিদায় নিব বলো তো ভাইয়া? 2 দিবা? একটু দেখি কমেন্টে লিখো তো 2 এর জন্য রেডি কিনা। 2 এর জন্য রেডি কিনা বলো। 2 এর জন্য রেডি কিনা? ওকে, 2 এর জন্য রেডি। ওকে, তার আগে বলো অর্ণব স্যারের ইউটিউব চ্যানেল, অর্ণব স্যারের যে ইউটিউব চ্যানেল আছে অর্ণব স্যার, এটা কি তোমরা সাবস্ক্রাইব করেছো? আমি ইউটিউবে কিন্তু একটু পরেই এই ক্লাস ডান হয়ে গেলেই অর্ণব স্যার যে ইউটিউব চ্যানেল আছে আপলোড করে দিবে ইনশাআল্লাহ, আপলোড করে দেবে ইনশাআল্লাহ। একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যারা করো নাই তারা একটু সাবস্ক্রাইব করে রাখো, এখনই করে আসো। তুমি করে আসো, এরপরে তুমি আসলে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। করে আসো ব্রাদার, করে আসো, সাবস্ক্রাইব করে আসো, ভালো কিছু পাবা, ভালো কিছু পাবা ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে আসো, ভালো কিছু পাবা। ওকে, করে আসলো, তুমি করে আসলে আমি ইনশাআল্লাহ পড়াবো। ওকে, দেখেন মডেল টেস্ট 2 এর 1 নম্বর প্রশ্নের দিকে তাকান। বিশ্বের সাহিত্যে নোবেল বিজয়ী হান কাং কততম নারী?
বলছে বিশ্বে কততম নারী, এবার এশিয়ায় বলেনি, বলছে বিশ্বে কততম নারী। অ্যান্সার করো ভাইয়া, ময়না সোনা, বলো অ্যান্সার করো, বিশ্বে কততম নারী তিনি? বিশ্বে কততম নারী? 18তম। কততম নারী? 18তম নারী। তাহলে হানকাং বিশ্বে কততম নারী? 18তম নারী। আর এশিয়ার মধ্যে কততম সে? প্রথম। এশিয়ার মধ্যে কততম? প্রথম। আসেন, এবার আসেন 2 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন 2, 47তম মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্প শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হয়েছে? শপথ গ্রহণ অনুষ্ঠান ট্রাম্প কবে শপথ গ্রহণ করেছেন? ট্রাম্প শপথ গ্রহণ করেছেন কবে? 20 জানুয়ারি 2025 সাল। 20 জানুয়ারি 2025। ট্রাম্প কবে শপথ গ্রহণ করেছেন? 20 জানুয়ারি 2025 সালে। ট্রাম্পের শপথ গ্রহণ 20 জানুয়ারি 2025। বৈশ্বিক শান্তি সূচক 2024। বৈশ্বিক শান্তি সূচক 2000, বৈশ্বিক শান্তি সূচক, বৈশ্বিক শান্তি সূচক, বৈশ্বিক শান্তি সূচক 2024। এই 2024-এ শীর্ষ দেশ কোনটা? মনে রাখো, শান্তি সূচক বলো এইগুলাতে শীর্ষ দেশ থাকে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশগুলা। তাহলে একটু বলো তো ভাই, শান্তি সূচকের শীর্ষ দেশের নাম কি? শীর্ষ দেশের নাম কি? আইসল্যান্ড। ওকে, ভেরি গুড, আইসল্যান্ড। তাহলে শান্তি সূচকের শীর্ষ দেশের নাম কি? আইসল্যান্ড। শান্তি সূচকের শীর্ষ দেশের নাম হচ্ছে আইসল্যান্ড। ওকে, প্রশ্ন 4, বাফুফের বর্তমান সভাপতি? বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওকে, কমেন্ট করো তো ভাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সভাপতি কে? বাফুফের সভাপতি কে? ফারুক, ফারুক আহমেদ, তাবিত আওয়াল, সালাউদ্দিন আহমেদ, জামাল ভুইয়া। জামাল ভুইয়া। ওকে, প্রশ্ন নাম্বার 4, তাবিত নাম শুনেছ না? তাবিত আওয়াল। তাহলে এই যে ভুল করা যাবে না, সালাউদ্দিন আহমেদ দিয়েছে একজন। তাবিত আওয়াল, বাফুফের বর্তমান সভাপতির নাম হচ্ছে তাবিত আওয়াল। তাবিত আওয়াল, বাফুফের বর্তমান সভাপতির নাম হচ্ছে তাবিত আওয়াল। ওকে, দেখো গতকালকে আমরা সাম্প্রতিক ক্লাসে আলোচনা করেছি কপ, কনফারেন্স অফ দ্য পার্টিস, কপ সম্মেলন। তাহলে এই কপ 29তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 29তম। বেলেম ব্রাজিল, সিডনি অস্ট্রেলিয়া, বাকু আজারবাইজান, জেনেভা সুইজারল্যান্ড। আমরা গতদিন কপ 29, 30, 31 পর্যন্ত আলোচনা করেছি। তাহলে কপ 29তম কোথায় আলোচনা করা হয়? বাকু আজারবাইজান। বাকু আজারবাইজান, বাকু আজারবাইজান, আজারবাইজানের বাকু। ওকে, 6 নম্বর গতকালকে আলোচনা করেছি আমরা। 6, সরকারি কর্ম কমিশনের 15তম চেয়ারম্যানের নাম কি? সোহরাব হোসেন আগে ছিলেন, এখন আর তিনি নাই। তাহলে এখন কি? মোবাশ্বের মোনেম। সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম কি? মোবাশ্বের মোনেম। 6 বি। 6 অ্যান্সার কি? 6 অ্যান্সার বি, মোবাশ্বের মোনেম। ওকে, প্রশ্ন 7, ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশের 10 সদস্যদের মেডিকেল টিম পাঠিয়েছে কোন দেশ? ছাত্র জনতার আন্দোলনে আহত চিকিৎসা দিতে বাংলাদেশের 10 সদস্যদের মেডিকেল টিম পাঠিয়েছে কোন দেশ? বলো, অ্যান্সার করো। প্রশ্ন 7, প্রশ্ন 7, 7 নম্বর প্রশ্ন, কোন দেশ পাঠিয়েছে? কোন দেশ পাঠিয়েছে? চীন না? কোন দেশ পাঠিয়েছে? চায়না। ওকে, তাহলে 6 এর অ্যান্সার কি? 7 এর অ্যান্সার কি? 7 এর অ্যান্সার হচ্ছে ডি। 7, এই যে শাহ আল ইমাম 7 এর ক বলেছে। শাহ আল ইমাম বলছে 7 এর ক না। যুক্তরাষ্ট্র না ভাইয়া, যুক্তরাষ্ট্র না, যুক্তরাষ্ট্র না, পাঠিয়েছে হলো চীন। কোন দেশ? চীন পাঠিয়েছে, চীন। 7 এর এই অ্যান্সার দিচ্ছ কেন? কি ব্যাপার? 7 এর অ্যান্সার কি? 7, ঠিক আছে তো, আমি তো ডি বললাম। 7 এর অ্যান্সার ডি। কোন দেশ? চীন। তোমরা আমারে কনফিউজ করে দাও। ওকে, 7 এর পরে চলে আসো 8। 8 নম্বর কোশ্চেন দিকে তাকাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা কবে হয়? জুলাই মাসের 1 তারিখে। ছাত্র আন্দোলনের সূচনা কবে হলো? 1 জুলাই। ছাত্র আন্দোলনের সূচনা কবে হয়েছিল ব্রাদার? জুলাই মাসের 1 তারিখে। জুলাই মাসের 1 তারিখ। 9 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। আমরা 9 নম্বর প্রশ্নের দিকে তাকাবো। প্রশ্ন 9, 9 নম্বর প্রশ্নের দিকে তাকাও।
জাতীয় বাজেট 2024-25 বাজেটের আকার কত? এই বাজেটের আকার নিয়ে বিউপিতে প্রশ্ন আসছে। বাজেটের আকার নিয়ে বিউপিতে কিন্তু প্রশ্ন আসছে। তাহলে অ্যান্সার করো তো, বাজেট অ্যান্সার করো, বাজেট। তাহলে বাজেট বাজেট কত? বাজেট কত? 7,97,000 কোটি টাকা। 7,97,000 কোটি টাকা ছিল বাজেটের আকার। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটা দেশ। ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথককারী যে প্রণালী আছে, পক প্রণালী, শ্রীলঙ্কার মধ্যে আছে, তাই না? শ্রীলঙ্কা। তো এই যে শ্রীলঙ্কা আত্মহত্যার প্রবণতায় শীর্ষ দেশ হচ্ছে শ্রীলঙ্কা, যার বর্তমান প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? অনুরা দিশানায়েক। অনুরা দিশানায়েক। অনুরা দিশানায়েক। অনুরা দিশানায়েকে। অনুরা দিশানায়েক বা অনুরা দিশানায়েকে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট। ঐতিহ্য মন্ডল কমেন্ট করেছেন 9-এর ক। ঐতিহ্য মন্ডল 9-এর খ। ঐতিহ্য। ওকে 10। তাহলে 10-এর সি বলছে একজন রনিল বিক্রমাসিংহ। না ভাইয়া, রনিল না, প্রেসিডেন্ট নাম অনুরা দিশানায়েকে। ওকে 11 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে স্বাস্থ্যসেবা থেকে আসছে। স্বাস্থ্যসেবা, বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল জীবন্তরী, যেটা জাহাজের উপরে। প্রথম ভাসমান হাসপাতালের নাম হচ্ছে জীবন্তরী। কি তরী? জীবন্তরী। 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 ওকে 12 নম্বর কোশ্চেনের দিকে দেখো। একটু আগেই বলছি আমরা, একটু আগেই 12 নম্বর কোশ্চেনের একটা ব্যাখ্যা পড়াতে গিয়ে 12 নম্বর কোশ্চেনটা আলোচনা করেছিলাম। ব্যাখ্যা পড়াতে গিয়ে 12 নম্বর কোশ্চেন কথা বলেছিলাম। দেখো তো, দেখো পারো কিনা। দেখো, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এগুলো মিলে হলো পার্বত্য চট্টগ্রামের জেলা। কি জেলা? পার্বত্য চট্টগ্রামের জেলা। এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করে কয়টা উপজাতি ভাইয়া? 11টা উপজাতি। কয়টা? 11টা। মোট উপজাতি কয়টা? বাংলাদেশের মোট উপজাতি কয়টা? মোট উপজাতি কয়টা? 50টা উপজাতি। তার মধ্যে এর মধ্যে খুমি যে উপজাতিটা আছে, খুমি উপজাতি, এই খুমি উপজাতি কোথায় বসবাস করে? বান্দরবানে। কোথায় বসবাস করে? বান্দরবানে। খুমি কোথায় বসবাস করে? বান্দরবানে। বান্দরবান। এই বান্দরবানে একটা পাহাড় আছে, নাম হচ্ছে চিম্বুক পাহাড়। সেই চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাস করে মারমা উপজাতি। মারমা উপজাতি। ওকে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন 13 নম্বর, 1776 সালে অর্থনীতি নিয়ে গ্রন্থ, অর্থনীতি নিয়ে প্রশ্ন। 1776 সালে দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা কে? অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক কে ভাইয়া? অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক কে? অ্যাডাম স্মিথ। এই অ্যাডাম স্মিথ অর্থনীতিকে বলেছে সম্পদের বিজ্ঞান। কি বলেছে? সম্পদের বিজ্ঞান। অর্থনীতিতে অদৃশ্য হাত ব্যবহার করেছিলেন অ্যাডাম স্মিথ। তার যে গ্রন্থ ওয়েলথ অফ নেশনস, ওয়েলথ অফ নেশনস। 1882 সালে গঠিত উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন, এটা বিসিএস একবার আসছে যে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? হান্টার শিক্ষা কমিশন। তাহলে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? হান্টার শিক্ষা কমিশন। কি কমিশন? হান্টার শিক্ষা কমিশন। ওকে আপনাদের কমেন্ট গুলো একটু দেখতে চাই, দু একজনের নাম আমি একটু পড়তে চাই আপনাদের। যেমন 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 অর্ণব স্যার কমেন্ট করছে 250 টাকায়। আচ্ছা অর্ণব স্যার একটা কমেন্ট করলো এখানে যে 250 টাকায় এক্সাম ব্যাচ। এই আপনারা কেউ এক্সাম ব্যাচে ভর্তি হতে চাইলে জাহাঙ্গীরনগরের ভিত্তিক এক্সাম ব্যাচ আছে, আমাদের ভর্তি হতে পারবেন। কেউ যদি মনে করেন অর্ণব স্যার আমি আপনার সাথে থাকতে চাই, অর্ণব স্যার আমাকে একটু নেন, অর্ণব স্যার সাধারণ জ্ঞানে আমাকে একটু প্রো বানায় দেন, আমাকে একটু অ্যাডভান্স করে দেন সাধারণ জ্ঞানে, যে স্যার আমি রাজশাহীতে পরীক্ষা দিব, চট্টগ্রামে দিব, গুচ্ছতে দিব, জাহাঙ্গীরনগরে দিব, আমি বিভিন্ন জগন্নাথে দিব। তো এরকম চিন্তা ভাবনা যারা একটু ভালো করতে চান সাধারণ জ্ঞানে, মানে 95% মার্ক পেতে চান যারা, তাদের জন্য আপনি যদি সাধারণ জ্ঞান পড়তে চান তাহলে আপনি আসেন। আপনি আসেন, আমাদের যে বেসিক টু অ্যাডভান্স ব্যাচ আছে, বেসিক টু অ্যাডভান্স ব্যাচ আছে, এই যে বেসিক টু অ্যাডভান্স ব্যাচ আছে, এটা 1020 টাকা ফি বেসিক টু অ্যাডভান্স ব্যাচে। আসেন, আমি আপনাকে সাদরে গ্রহণ করব। এবং আমি আপনাকে বলি আপনার জীবনের সেরা একটা কোর্স হবে বেসিক টু অ্যাডভান্স ব্যাচ। বেসিক টু অ্যাডভান্স ব্যাচ আপনার জীবনের সেরা কোর্স, গ্যারান্টি দিয়ে বললাম। আপনার জীবনে মানে আপনি সাধারণ জ্ঞান অনেক টিচারের কাছে পড়বেন, অনেক টাকা দিয়ে পড়বেন, কিন্তু এই কোর্স আপনি কখনো পাবেন না, এরকম কোর্স। কেন বললাম?
যদি আমার বিশ্বাস না হয় কমেন্ট করে এখানে লিখেন যে তোমরা কি অর্ণব স্যারের কথায় একমত কিনা, বা কেউ একটু জিজ্ঞেস করেন যে আসলেই কিনা। এবং আমার ওই ব্যাচে ক্লাস করার পরে, কোর্সটা শেষ করার পরে আপনার মনে হবে অর্ণব স্যারকে 1000 টাকা দেওয়াটা ওনার জন্য লস হয়েছে, অসম্মানিত হয়েছে। কারণ উনি যে হার্ডওয়ার্কটা করেছেন, এটা 1000 না, ওটা আরো বেশি, ডাবল 5 ডবল দেওয়ার দরকার ছিল। সো তোমরা যারা আসতে চাও, আপনারা যারা আসতে চান আসেন, ওয়েলকাম, ওয়েলকাম টু অর্ণব স্যার প্যালেস। আমি আপনাকে পড়াবো, জিরো থেকে হিরো বানাবো আমি। এখানে আমার পেট ব্যাচের অনেক শিক্ষার্থী আছে যাদেরকে আমি জিরো থেকে হিরো বানাচ্ছি, বানিয়েছি। হ্যাঁ, আল্লাহ ভরসা। আমি বললাম আসেন। আসবেন কিভাবে? আসবেন হলো আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবেন, হোয়াটসঅ্যাপে কল না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন 01727998624, 01727998624, 01727998624, 1020 টাকা। আসেন 01727998624, 01727998624, 01727998624। ওকে, আবার পরে দিয়ে দিব না ক্লাস শেষে। ওকে, আসেন তো পড়াশোনা করি, কোর্সের বিজ্ঞাপন হয়ে যাচ্ছে। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি ছিল? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? আঞ্চলিকতা, ধর্ম, রাজনীতি, ভাষা এবং শিক্ষা। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? আজকে সকালে পেট বেচার যে ক্লাস নিলাম সেখানে পড়াইছি, এটা সেখানে পড়াইছি। ওকে, তাহলে দেখেন আজকে সকালে পেট বেচার ক্লাস এটা পড়াইছে। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? 15B, ভাষা এবং সংস্কৃতি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 16 নম্বর প্রশ্ন হলো, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি? একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি? সরকারি ডিক্রি, সাংবিধানিক আইন, সুপ্রিম কোর্টের আইন, প্রশাসনিক আইন। তাহলে খেয়াল করেন, বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটা? বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটা? আমাদের সংবিধান। তাহলে সর্বোচ্চ আইন কোনটা? সাংবিধানিক আইন যেটা, সেটাই সর্বোচ্চ আইন। তাহলে সাংবিধানিক আইন কোনটা? সর্বোচ্চ আইন যেটা, সাংবিধানিক আইন। ক্লাসটা শেয়ার দিয়ে দেন ভাই, ক্লাসটা শেয়ার দিয়ে দেন। 17 নম্বর, 17 নম্বর, কিছুদিন আগে অর্ণব স্যার ঘুরতে গেছিল, কিছুদিন আগে অর্ণব স্যার ঘুরতে গিয়েছিলেন 8 বর্গ কিলোমিটার বিশিষ্ট বাংলাদেশের একমাত্র দারুচিনির দ্বীপ, বাংলাদেশের নারিকেল জিঞ্জিরা, সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজারের সর্বদক্ষিণের ইউনিয়ন। তাহলে 8 বর্গ কিলোমিটার বিশিষ্ট বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। এই মহেশখালী আছে কক্সবাজারে, সেন্ট মার্টিন আছে কক্সবাজারে, নিঝুম দ্বীপ বা বাউলারচর আছে নোয়াখালীতে, মনপুরা দ্বীপ আছে ভোলাতে। তাহলে অ্যান্সার হচ্ছে সেন্ট মার্টিন, 8 বর্গ কিলোমিটার দ্বীপ। গতকালকে পড়িয়েছি, পেইড ব্যাচে পড়িয়েছি, উন্মুক্ত করেছিলাম ক্লাস। নৌকা বাইচে পরিবেশিত গানের নাম কি? বলছিলাম কোরাজ করে গাওয়া হয়, বলছিলাম কোরাজ করে গাওয়া হয়। নৌকা বাইচে প্রচলিত গানের নাম কি? কোরাজ করে গাওয়া হয়। তাহলে দেখেন, ভাওয়াইয়া গান বলছি, ভাটিয়ালি গান বলছি, জারি গান বলছি, সারি গান বলছি। আমাকে একটু বলেন তো, জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া কোনটা? সারি গান, সারি গান। থ্যাংক ইউ সো মাচ। যারা পেট ব্যাচের ক্লাস উন্মুক্ত করেছিলেন, আমি করেছিলাম যাদের, লাস্ট দিন পড়াইছি, গান গেয়ে গেয়ে পড়িয়েছি সেদিনে। তাহলে এই যে সারি গান, কি গান? সারি গান, নৌকা বাইচে সারি গান। 19 নম্বর কোশ্চেন, সভ্যতা টপিক থেকে আসছে। সভ্যতা জাহাঙ্গীরনগরের সভ্যতা নিয়ে পাবেন, রাজশাহীতে পাবেন সভ্যতা, ঢাবিতে মাঝে মাঝে সভ্যতা নিয়ে দেয়। হায়ারোগ্লিফিক্স মানে পবিত্র লিখি, এটা কোন সভ্যতার লিখন পদ্ধতি? দেখেন, পৃথিবীতে একটা সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে, পৃথিবীতে একটা সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে। কোন নদের তীরে? নীল নদের তীরে। সেই মিশরীয় সভ্যতা, তারা প্রথম যে লিখন পদ্ধতি করলো তার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি। তারা কি, মিশরীয়রা 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 স্ফিংস নির্মাণ করেছিল। স্ফিংস, স্ফিংস, স্ফিংস হচ্ছে পাথরের একটা মূর্তি, যার মুখমণ্ডল ছিল মিশরের ফারাও রাজাদের মতো, আর দেহ ছিল, দেহ ছিল, দেহ ছিল, দেহ কিসের মতো ছিল? সিংহের ন্যায়। আচ্ছা, এই মিশরীয়রা পিরামিড আবিষ্কার করেছিল, পিরামিড, পিরামিড নির্মাণ। তারা মমি পদ্ধতি, মমি পদ্ধতি করেছিল,
মমি পদ্ধতি আবিষ্কার করেছিল এই মিশরীয়রা। আচ্ছা, পারস্য উপসর্গ, পারস্য সভ্যতা যেটা ইরানে গড়ে উঠেছিল। আচ্ছা, ব্যাবিলনীয় সভ্যতা আর সুমেরীয় সভ্যতা, এই দুইটা সভ্যতাই ছিল মেসোপটেমিয়া সভ্যতার একটা অংশ। মেসোপটেমিয়া বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হলো মেসোপটেমীয়। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম ছিল মেসোপটেমীয় সভ্যতা। ওকে ওকে, হায়ারোগ্লিফিক্স, বাবেল মানদেব, বাবেল মানদেব প্রণালী, সেদিন অফলাইন ক্লাসে রংপুরে পড়িয়ে আসলাম বাবেল মানদেব, অনলাইনে পড়ালাম বাবেল মানদেব। বাবেল মানদেব প্রণালী বা দুর্দশার দুয়াল যেটা, এই বাবেল মানদেব প্রণালী পৃথক করছে, পৃথক করেছে কাকে? বাবেল মানদেব। খুব পারার কথা, প্রণালী খুব সহজ করে পড়িয়েছি। ইয়েমেন থেকে জিবুতিকে পৃথক করছে, ইয়েমেন থেকে জিবুতিকে, বলো কাকে? ইয়েমেন থেকে জিবুতিকে পৃথক করছে যে প্রণালী, তার নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। তাহলে ইয়েমেন, জিবুতি এবং ইরিত্রিয়া, ইয়েমেন, জিবুতি এবং ইরিত্রিয়াকে বিভক্ত করেছে, ইয়েমেন, জিবুতি এবং ইরিত্রিয়া। তাহলে বিশের অ্যান্সার হচ্ছে 4, বাব এল মানদেব প্রণালী। যেমন প্রণালী খুব সহজ, প্রণালী খুব সহজ। যেমন এখানে আছে ভারত, এটা আছে শ্রীলঙ্কা, মাঝখানে যে প্রণালীটা তার নাম হচ্ছে পক। তাহলে ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করছে প্রণালীর নাম হচ্ছে পক। দেখেন আবার আরেকটা প্রণালী আঁকাই, এটা হচ্ছে, এটা হলো সুমাত্রা, সুমাত্রা, আর এটা একটা জায়গা তার নাম হলো মালয়েশিয়া, মালয়েশিয়া, মালয়েশিয়া। এই মাঝখানে একটা প্রণালী ঢুকলো তার নাম হচ্ছে মালাক্কা। আচ্ছা, এখানে ইন্দোনেশিয়ার কিছু জায়গা আছে, দ্বীপের নাম হলো জাভা, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। তাহলে এই সুমাত্রা থেকে জাভাকে পৃথক করছে, এখানে একটা প্রণালী আছে তার নাম হচ্ছে সুন্দা প্রণালী, সুন্দা প্রণালী। তাহলে দেখেন সুমাত্রা, তারপর কি বলে এই মালাক্কা, সুন্দা, এখানে আবার দুইটা প্রণালী আছে। মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রাকে পৃথক করছে মালাক্কা প্রণালী, ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে ইন্দোনেশিয়ার জাভাকে পৃথক করছে সুন্দা প্রণালী। আবার দেখেন এশিয়ার তুরস্ক আছে, আবার ইউরোপের তুরস্ক আছে, এক পাশে আছে দারদানিলিস, আরেক পাশে আছে বসফরাস। আবার দুই আমেরিকাকে পৃথক করছে পানামা খাল, পানামা খাল। এই প্রণালীর ক্লাস নিয়েছি, পেইড ব্যাচে পড়িয়েছি। আমার মনে হয় পেইড ব্যাচের প্রণালীর ক্লাস যারা করছে, পেইড ব্যাচের প্রণালীর কাজ যারা করেছে, যারা করেছে তারা হয়তো জীবনে অপ্রণালীর জিনিস ভুল করবে না, এটা আমার আমার মনে হয়, যারা ওরা মনে হয় জীবনে ভুল করবে না, পেইড ব্যাচের প্রণালী যারা করেছে। ওকে, আসেন তো ভাই দেখি তো 21 নম্বর প্রশ্নের দিকে তাকান। 21, মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নাই? আমি বলছিলাম মধ্য আমেরিকার দেশগুলো হচ্ছে 7টা, বিজিপি খান, বিজিপি খান, বেলিজ, গুয়েতামালা, পানামা, কোস্টারিকা, হন্ডুরাস, এল সালভাদর, নিকারাগুয়ে। তাহলে এই যে মধ্য আমেরিকার কোস্টারিকা, যেখানে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় আছে, সেই কোস্টারিকার কোনো স্থায়ী সেনাবাহিনী নাই। কোস্টারিকার কি কোনো স্থায়ী সেনাবাহিনী নেই, কোনো স্থায়ী সেনাবাহিনী নেই কোস্টারিকা, কোস্টারিকা। ওকে, কৃষ্ণ গহ্বর নিয়ে বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন কে? গুচ্ছতে আসছে এই কৃষ্ণ গহ্বর নিয়ে, একবার কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করেছেন জামাল নজরুল ইসলাম। সৌরজগতের টপিক এটা। 23 নম্বর, বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে কোনগুলো আছে? জাতীয় প্রতীক, ওকে, জাতীয় প্রতীক দুইটা ধানের শীষ আছে, ওকে, 3টা পাট পাতা আছে, 2টা ধানের শীষ, 3টা পাট পাতা, একটা ভাসমান শাপলা ফুল আছে, ধানের শীষ, পাট পাতা, ভাসমান ফুল। ধানের শীষ, তাহলে ধান আছে, পাট আছে, শাপলা আছে। পাট পান শাপলা না, ধান পান পাট না, ধান পান শাপলা না। তাহলে ভাসমান শাপলা ফুল, 3টা পাট পাতা, 2টা ধানের শীষ, 2টা ধানের শীষ আছে কোথায়? ওকে, জাতীয় প্রতীক। এবার আসেন 23-এর পরে আসেন 24, 24 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন নম্বর 24, প্রশ্ন নম্বর 24, সুশাসনের ধারণা প্রথম কে দিছে? বিসিএস এর সুশাসন নিয়ে আসে, আপনাদের গুচ্ছতে সুশাসন নিয়ে আসবে। সুশাসনের ধারণা সর্বপ্রথম দিয়েছে কোন কোন সংস্থা বা কে দিয়েছে? সুশাসনের ধারণা কে দিয়েছিল? সুশাসন, পারবেন? চেষ্টা করেন। সুশাসনের ধারণা প্রথম কে দেয়? বিশ্ব ব্যাংক। কে দিয়েছে ভাই সুশাসনের ধারণা প্রথম? কে দিয়েছে? বিশ্ব ব্যাংক। বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ বা প্রতিবাদ কোনটা? ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ কোনটা?
ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধের নাম কি? দেখেন, খেয়াল করেন, নীল বিদ্রোহ, নীল চাষিরা যে বিদ্রোহ করলো রংপুর অঞ্চল, হ্যাঁ রংপুর, দিনাজপুর, রাজশাহী, হ্যাঁ বাংলার 19টা জেলাতে নীল বিদ্রোহ হয়েছিল আর কি। এরপরে সিপাহী বিদ্রোহ, ওই যে এনফিল্ড বন্দুক 1757 সালে এনফিল্ড বন্দুক নিয়ে, অর্থাৎ একটা কুৎসা রটানা করলো, গুজব রটাইলো, মুসলমান সৈনিকের কাছে বলল যে এটা শূকরের মাংস দিয়ে বানাইছে। এনফিল্ড বন্দুকের যে কার্তুজ, কার্তুজ, সেই কার্তুজ দাঁত দিয়ে কাটতে হতো, সেই কার্তুজ বলল যে মুসলমান সৈনিকদের কাছে বলল যে এটা শূকরের মাংস দিয়ে বানাইছে। আর অপরদিকে শূকরের চর্বি দিয়ে, অপরদিকে হিন্দুদের কাছে বলল গরুর চর্বি। হ্যাঁ, দুই ধর্মের মধ্যে ভেদাভেদ করে দিল এই সিপাহী বিদ্রোহ, মঙ্গল পান্ডে আরো যারা যারা জড়িত ছিল। এদিকে ফরায়েজি আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, ফরজ কাজ অবশ্যই পালনীয় যেরকম, সেটা হচ্ছে ফরায়েজি আন্দোলন। অর্থাৎ এই ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের রূপ দিয়েছিলেন তারই ছেলে দুদু মিয়া। কে দিয়েছিলেন? দুদু মিয়া। আর অপরদিকে ফকির সন্ন্যাসী আন্দোলন, ফকিরদের নেতা কে ছিলেন? ভবানী পাঠক। আর আর সন্ন্যাসীদের কে ছিল? তাহলে ফকির সন্ন্যাসী আন্দোলন, সশস্ত্র প্রতিরোধ ছিল ফকির সন্ন্যাসী আন্দোলন। কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? দেখেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। আমাদের সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারকের নাম কি? অভিভাবক বা ব্যাখ্যাকারকের নাম হচ্ছে এই সুপ্রিম কোর্ট। আর এই সুপ্রিম কোর্টের ডিভিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপিল ডিভিশন আর একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। কি ডিভিশন? আপিল ডিভিশন এবং একটা হাইকোর্ট ডিভিশন, অধস্তন আদালত এবং নিম্ন অধস্তন আদালত। তাহলে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, কোর্ট অফ রেকর্ড বলা হয় কাকে? সুপ্রিম কোর্ট কে, সুপ্রিম কোর্ট। ওকে, আমরা প্রশ্ন সলভ করছি। আমাদের যে মিহির জিকে ট্যালেন্ট হান্ট বই আছে, সেই মিহির জিকে ট্যালেন্ট হান্ট বইয়ের 2 নম্বর মডেল টেস্ট। ওকে, 26 ডান, 26 ডান, 26 ডান, 26 ডান, 26 ডান কিনা বলো? মডেল টেস্ট 2 ডান। সবাই একটু কমেন্টে লিখো তো, মডেল টেস্ট 2 ডান, মডেল টেস্ট 2 ডান। আসো মডেল টেস্ট 3 নিয়ে আলোচনা করব। মডেল টেস্ট 2 ডান, আসো মডেল টেস্ট 3 নিয়ে আলোচনা করি। মডেল টেস্ট 3, আমরা কি তিনে যাব নাকি পরে বলো? যাব 3-এ? তোমরা বললে আমি যাব। ওকে, এই পেড ব্যাচের যে সকল শিক্ষার্থী আছো একটু বলো তো, তোমরা কি স্যাটিসফাইড? তোমরা কি আসলে স্যাটিসফাইড অর্ণব স্যারের কোর্স নিয়ে? তোমরা কি আসলে স্যাটিসফাইড কিনা বলো তো? স্যাটিসফাইড? তোমাদেরকে টপিক ভিত্তিক ক্লাস লেকচার দিলাম, তোমাদেরকে মিহিরজিকে ফাইনাল সাজেশনের উপরে ফ্রি ক্লাস দিচ্ছি। একদিকে সাজেশনের ক্লাস চলতেছে সন্ধ্যায়, রিভিশন, আর একদিকে মডেল টেস্ট সলভ করায় দিচ্ছি। বলো তো ভাই, তোমরা কি স্যাটিসফাইড? মন থেকে, মন থেকে স্যাটিসফাইড? মন থেকে যদি হও তাহলে অন্তত আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে শুকরিয়া যে হে আল্লাহ, হে আল্লাহ, অর্ণব স্যারকে আর একটু শক্তি বাড়ায় দাও, মানসিক শক্তি বাড়ায় দাও। আজকে কি পেড ব্যাচের এক্সাম হবে? হ্যাঁ অবশ্যই আজকে পেড ব্যাচের এক্সাম হবে। আমরা আমাদের ক্লাস লেকচার শেষ করার পরে পেড ব্যাচের 18তম নাম্বার লেকচারের এক্সাম হবে ইনশাআল্লাহ। হবে, আমি এখন ক্লাসে আছি এই জন্য লিঙ্ক দিচ্ছি না তোমাদের। ওকে, মডেল টেস্ট 3, চলো 3-এ আসি। 2034 সালে এই যে খেলাধুলা, 2034 সালে খেলাধুলা নিয়ে প্রশ্ন আসছে। 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কোনটা? কাতার, স্পেন, পর্তুগাল, মরক্কো? 25 সালে হবে, কাতারে তো 2022 সালে হয়েছেই।
কাতারে তো 22 সালে হয়েছে, বলো এবার বলো। 3-এর 1 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। এর অ্যান্সার দাও। ভাই একজন বলতেছে ভাইয়া আজ আর নিয়েন না। তুমি বললে তো হবে না ব্রাদার, আজ আর নিয়েন না এটা বললে তুমি হবে না, কারণ এই শেষ মুহূর্তে তুমি যদি নিতে না পারো তাহলে তো একটা প্রবলেম সলভ। কি আসো তাহলে 1 নম্বর প্রশ্ন। 25তম বিশ্বকাপ অলিম্পিকের আয়োজক দেশ, আয়োজক দেশ 25তম বিশ্বকাপ অলিম্পিকের আয়োজক দেশ পড়াইছি ক্লাসে, সৌদি আরব। কোন দেশ? সৌদি আরব। অ্যান্সার কি হবে? সৌদি আরব। গ্রামীণ ব্যাংকের অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার লাভ করেছেন কত সালে? এই যে কিছুক্ষণ আগেই পড়ালাম, ডক্টর ইউনূস নিয়ে কিছুক্ষণ আগেই পড়ালাম যে নোবেল পুরস্কার পেয়েছেন, তাই না? কবে কবে পেয়েছেন? 2006 সালে। নোবেল পুরস্কার কবে পেয়েছেন ব্রাদার? 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস। 23 সেপ্টেম্বর 2024 সালে ইসরায়েল কর্তৃক লেবাননে পরিচালিত স্থল অভিযানের নামটা কি? দেখো ইসরায়েল কর্তৃক লেবাননে যে স্থল অভিযান পরিচালনা করেছে তার নাম কি? অপারেশন নর্দার্ন অ্যারোস। অপারেশন নর্দার্ন অ্যারোস। অপারেশন নর্দার্ন অ্যারোস। ইসরায়েল যে লেবাননে পরিচালনা করলো, লেবানন, এই ইসরায়েলের সাথে লেবাননের তো বিরোধ আছে। কি বিরোধ? ইসরায়েলের সাথে লেবাননের কি নিয়ে বিরোধ? হিজবুল্লাহ গোষ্ঠী ঘিরে, হিজবুল্লাহ গোষ্ঠী এবং ওয়াজিন নদীর পানি বন্টন নিয়ে লেবাননের সাথে বিরোধ। মিশরের সাথে বিরোধ হচ্ছে তার সিনাই উপত্যকা এবং হচ্ছে সুয়েজ খাল নিয়ে। সিরিয়ার সাথে বিরোধ হচ্ছে গোলান মালভূমি নিয়ে। তার সবার সাথে বিরোধ। জর্ডানের সাথে বিরোধ হচ্ছে ডেড সি নিয়ে, আমরা এগুলো পড়েছি। আচ্ছা 4 নম্বর প্রশ্ন। বর্তমানে গ্যাস ক্ষেত্র কয়টা? প্রশ্ন 4। প্রশ্ন 4 একটু খেয়াল করো তো ভাই। বর্তমানে গ্যাস ক্ষেত্র আছে কয়টা? 27, 28, 29, 31। বর্তমানে গ্যাস ক্ষেত্র কয়টা? 29টা গ্যাস ক্ষেত্র। বর্তমানে গ্যাস ক্ষেত্র কয়টা? 29টা। তাহলে এই গ্যাস শব্দ নিয়ে আমরা আলোচনা করেছি যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। বাসা বাড়িতে রান্না করা হয় বিউটেন গ্যাস দিয়ে। সিলিন্ডারে যে গ্যাস রান্না করে সেটা হচ্ছে বিউটেন গ্যাস। আচ্ছা সিএনজি মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে প্রথম গ্যাস আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে। প্রথম গ্যাস উত্তোলন করা হয় সিলেটের হরিপুর থেকে। তারপরে বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে তিতাস ব্রাহ্মণবাড়িয়া। তারপরে বলেছি যে বাংলাদেশের গ্যাসকে সামুদ্রিক গ্যাস ক্ষেত্র আছে 2টা, একটা হচ্ছে সাঙ্গু আর একটা হচ্ছে কুতুবদিয়া। এগুলো আলোচনা করেছি আমাদের সম্পদের ক্লাসে, আশা করি যদি ক্লাস দেখে থাকেন পারবেন। ওকে রাফা ক্রসিং, এই যে দেখো রাফা ক্রসিং, একটু আগে বলতেছিলাম রাফা ক্রসিং। এই যে ইসরায়েল, ইসরায়েলের সাথে যে বিরোধ, হ্যাঁ বিরোধ কার সাথে? মিশরের সাথে। সো এই যে ফিলিস্তিন এবং মিশরের মধ্যে যে সীমানাটা আছে সেই সীমানার নাম হচ্ছে রাফা ক্রসিং। হ্যাঁ মানে ফিলিস্তিন এবং মিশর, ফিলিস্তিন মিশর এবং ইসরায়েল এই একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, অঞ্চল এটা রাফা ক্রসিং। আচ্ছা 1971 সালে জাতিসংঘের ঘোষিত বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কয়টা? গতকালকে আলোচনা করেছিলাম এলডিসি ভুক্ত দেশ, এটা চেঞ্জ। 1971 সালে জাতিসংঘ ঘোষিত বর্তমানে এলডিসি ভুক্ত দেশ, এলডিসি ভুক্ত দেশ বর্তমানে হচ্ছে 44টা। কয়টা? 44টা। এলডিসি ভুক্ত বর্তমানে দেশ হচ্ছে 44টা। তাহলে এখানে অ্যান্সার 45। এই এই কিছুদিন আগে আবার চেঞ্জ হয়ে গেছে এটা। তাহলে এলডিসি ভুক্ত, এলডিসি ভুক্ত, এলডিসি থেকে না এলডিসি ভুক্ত দেশ 44টা, ঠিক আছে 44টা। ওকে কক্সবাজারের মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এর উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? কক্সবাজারের মাতারবাড়ি, আজকে কে যেন আমাকে প্রশ্ন করলো যে ভাই বাংলাদেশের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোনটা? বড়পুকুরিয়া। কে যেন প্রশ্ন করেছিল, আজকে কনফিউশন ছিল। তাহলে প্রথম বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে রূপপুর মানে কি বলে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। আর মাতারবাড়ি যেটা কক্সবাজারে আছে এর উৎপাদন ক্ষমতা হচ্ছে 1200 মেগাওয়াট। কত মেগাওয়াট? 1200 মেগাওয়াট। 1200 মেগাওয়াট। 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা, 1200 মেগাওয়াট। আচ্ছা এরপরে আসেন 18 নম্বর কোশ্চেন। ওয়ান সিটি টু টাউন্স, ওই যে চীনের একটা নীতি গ্রহণ করছি আমরা, ওয়ান সিটি টু টাউন্স, টু টাউন্স ওয়ান সিটি আছে না চীনের, টু টাউন্স ওয়ান সিটি। সেটা অনুযায়ী আমাদের যে কর্ণফুলী টানেল আছে না, কর্ণফুলী নদীর তীরে কর্ণফুলী টানেল, এই এই প্রকল্পটাকে হচ্ছে কর্ণফুলী টানেল। এটা বঙ্গবন্ধু কেটে কর্ণফুলী করেন। এটা বর্তমান নাম হলো কর্ণফুলী টানেল, কর্ণফুলী নদীর তীরে। ওকে 18 থেকে 19 নভেম্বর 2024 সালে G20-র 19তম সম্মেলন কোথায় হয়? 18 থেকে
19 নভেম্বর 2024 সালে G20 19তম সম্মেলন কোথায় হয়? এই যে কিছুদিন আগেই পড়ালাম, গতকালকেই পড়ালাম, এটা গত ক্লাসে আলোচনা করেছি যে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। ব্রাজিলের কোথায়? রিও ডি জেনেরিও। ব্রাজিলের রিও ডি জেনেরিও কোথায়? ব্রাজিলের রিও ডি জেনেরিও, রিও ডি জেনেরিও। ব্রাজিলের রিও ডি জেনেরিও কোথায় ব্রাদার? রিও ডি জেনেরিও। ওকে, 10 নম্বর কোশ্চেন। 2024 সালের 96তম অস্কার বিজয়ী চলচ্চিত্র, আজকেই পড়াইলাম না? আজকেই পড়াইছি তোমাদেরকে সাম্প্রতিক ক্লাসে। সাম্প্রতিক ক্লাসে দুইয়ে মিউজিকের পেজ ভিত্তিক সাম্প্রতিক ক্লাসে 2 আলোচনা করেছি বলতো, এবং চলচ্চিত্রের পরিচালকের নামও বলছি যে ওপেন হেইমার। এই ওপেন হেইমারের পরিচালকের নাম কি? ক্রিস্টোফার নোলান। ক্রিস্টোফার নোলান। 10 আলোচনা করেছি আজকে। ওকে, 10 পর্যন্ত ডান। ওকে, এরপরে আসেন 11 নম্বর কোশ্চেন। 34 সদস্যের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য, সংবিধানের একমাত্র নারী সদস্যের নাম কি? সংবিধানের একমাত্র নারী সদস্য, সংবিধানের একমাত্র নারী সদস্যের নাম হচ্ছে বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু, বেগম রাজিয়া বানু। আচ্ছা, এখানে একজন বলছে যে আহ তাহরিনা তারান্নুম বিকেজি হাই স্কুল, আমি চিনি না এটা কোথায় আছে। বলছে যে একা একা খাচ্ছেন ব্রাদার, সরি আপনি ভুল ভাবতেছেন। একা একা খাচ্ছি কিনা কি বলেন আপনি? একা একা খাচ্ছি না, আমার সামনে আমার ওয়াইফ বসে আছে, আমার বাচ্চা বসে আছে, পাশে আমার মা আছে, তারাও খাচ্ছে। একা একা খাচ্ছি না, আমি বউ বাচ্চা নিয়ে খাই, বানায় নিয়ে আসি। একটু আগে দেখলেন না, থ্যাংক ইউ দিলাম, মানুষের সাথে নিয়ে খাই। একা একা খাচ্ছি না বোন, একা একা খাচ্ছি না বোন, আমার সাথে নিয়ে খাচ্ছি, বিবিকে নিয়ে খাচ্ছি, বাচ্চাকে নিয়ে খাচ্ছি, বুঝছেন? আসেন, মুক্তিযুদ্ধে 7 জন বীর শ্রেষ্ঠ, মুক্তিযুদ্ধে 7 জন বীর শ্রেষ্ঠের প্রথম শহীদ হয়েছেন কে? মুক্তিযুদ্ধে 7 জন বীর শ্রেষ্ঠের প্রথম শহীদ হয়েছেন কে? মুক্তিযুদ্ধে 7 জন বীর শ্রেষ্ঠের প্রথম শহীদ হয়েছেন কে বলতো? রুহুল আমিন। দেখো, খেয়াল করো, তাহলে এই যে রুহুল আমিন কাজ করতেন কি নৌবাহিনীতে, হামিদুর রহমান সিপাহী হামিদুর রহমান সেনাবাহিনীতে কাজ করতেন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বিমান বাহিনীর অফিসার ছিলেন, মোস্তফা কামাল সেনাবাহিনীতে ছিলেন। তাই না? মোস্তফা কামাল কি সেনাবাহিনীতে ছিলেন। তাহলে এবার আমাকে বলো, প্রথম শহীদ বলেন। অ্যান্সার বলেন, অ্যান্সার বলেন। কি অ্যান্সার কি? আরে ওকে ওকে, ভাবার এখন চিন্তা বাদ দেন, আপনি দ্রুত 12 নম্বর প্রশ্নের অ্যান্সার করেন। মোস্তফা কামাল, থ্যাংক ইউ। মোস্তফা কামাল। এই, রুহুল আমিন বলতেছে মোস্তফা কামাল প্রথম শহীদ হচ্ছে, মোস্তফা কামাল, মোস্তফা কামাল। ওকে, মহিলা ও 65 বছরের ঊর্ধ্ব করমুক্ত আইসীমা, বিউপিতে আসছিল কোশ্চেনটা, আমরা দেখাইছি দাগায়া। এই কোশ্চেন বিউপিতে এসেছিল, একদম সরাসরি মডেল টেস্ট। স্যার মাঝে মাঝে একটু বকা শুনতে ভালো লাগে। একজন প্রশ্ন করছে পিডিএফ দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না ভাইয়া? পিডিএফ অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে, কিন্তু বইয়ের পিডিএফ দেওয়া যাবে না। পিডিএফ দেওয়া যাবে, অন্য কিছুর পিডিএফ দেওয়া যাবে, কিন্তু বইয়ের পিডিএফ দেওয়া যাবে না। 50 টাকা দাম, মেহেরজিকে ট্যালেন্ট হান্ট মডেল টেস্ট, দায়িত্ব নিয়েছি, শেষ করাবো, শেষ করে ফেলেন, আজকে 3টা সলভ করাই দিচ্ছি। আসেন, তাহলে করমুক্ত আইসীমা 13 নম্বর প্রশ্ন, 13-এর ক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপরে আসেন, এরপরে আমরা পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্টি? পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্টি? পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্টি? বলেন।
কোন জায়গায় সৃষ্টি? আপনার ফানি কমেন্ট বাদ দেন, আমার সাথে কোশ্চেন বলেন। পার্বত্য চট্টগ্রাম কোন জায়গায়? তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতিকে তিনটা ভাগে ভাগ করা যায়। টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তাহলে এই যে টারশিয়ারি যুগের পাহাড়, পার্বত্য চট্টগ্রাম সিলেট অঞ্চলের পাহাড়গুলো টারশিয়ারি যুগের পাহাড়। মাধবকুণ্ড জলপ্রপাত, বাংলাদেশের জলপ্রপাত মাধবকুণ্ড মৌলভীবাজারে আছে। কোথায় আছে মাধবকুণ্ড জলপ্রপাত? কোথায় আছে? মৌলভীবাজারে। কোথায় আছে? মৌলভীবাজারে। মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় আছে? মৌলভীবাজারে। 16 নম্বর প্রশ্ন দিকে দেখেন, কোন ক্ষুদ্র নিগোষ্ঠী সমতলে বসবাস করে? একটু আগে আলোচনা করতেছিলাম, বলেছিলাম সমতলে বসবাস করে রাজবংশী, ওরাও, সাঁওতাল, বলেছিলাম না? দেখেন সমতলে বসবাস করে কারা? সাঁওতালরা। কারা? সাঁওতাল। একটু আগে কমেন্টে কে যেন বলছিল এই জানোয়ারকে হত্যা করতে হবে। কমেন্টে কোন একটা মেয়ে যেন বলছিল এই জানোয়ারকে হত্যা করতে হবে। দেখো এই যে তোমার প্রশ্নটা দিয়ে দিয়েছে, এই জানোয়ারকে হত্যা করতে হবে। তাহলে এই যে পটুয়া কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান, তার যে চিত্রকর্ম, অর্থাৎ এরশাদ বেহায়া ইয়াহিয়া জানোয়ার, এরশাদ বেহায়া ইয়াহিয়া জানোয়ার, এরশাদ বেহায়া ইয়াহিয়া জানোয়ার, এরশাদ বেহায়া ইয়াহিয়া জানোয়ার। তাহলে এরশাদকে ব্যঙ্গ করে বলছে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, আর ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে এঁকেছে, ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে এঁকেছে এই জানোয়ারকে হত্যা করতে হবে। তাহলে এটার কে এঁকেছিলেন? পটুয়া কামরুল হাসান। বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশ? জনশক্তি মানুষ, বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি দেশে বলো, সর্বাধিক জনশক্তি গতকালকে আলোচনা করেছি যে সবচেয়ে বেশি নারী কোন দেশে যায়? নারী শ্রমিক, নারী শ্রমিক। এরপরে বলছিলাম সবচেয়ে বেশি পুরুষ শ্রমিক কোন দেশে পাঠানো হয়? গতকালকে আলোচনা করেছেন সৌদি আরব। এবং বাংলাদেশ রেমিটেন্স প্রাপ্তিতে কততম? অষ্টম বলেছি। তাহলে এই যে এই প্রশ্ন এসেছে, সর্বাধিক জনশক্তি রপ্তানিতে কোন দেশ? সৌদি আরব। 19 নম্বর কোশ্চেন, বিশ্ব শরণার্থী দিবস, রিফিউজি দিবস কবে? রিফিউজি দিবস কবে? শরণার্থী বা রিফিউজি দিবস, রিফিউজি দিবস কবে? শরণার্থী বা রিফিউজি দিবস কবে? 20 তারিখ, জুন মাসের 20 তারিখ। ভেরি গুড। তাহলে 20 জুন, 20 জুন। রিফিউজি দিবস কবে? 20 জুন। ওকে, পরের কোশ্চেনে আসো, পরের কোশ্চেনে আসো। কি বলতেছে? জৈব নিরাপত্তা বিষয়ক, বায়োসেফটি অফ দ্য কনভেনশন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তাহলে জৈব নিরাপত্তা বিষয়ক যে প্রোটোকলটা হয়েছে, সেই জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকলের নাম কি? কার্টাগেনা প্রোটোকল। জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকলের নাম হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। আচ্ছা, এরপর 21 নম্বর প্রশ্ন, ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? দেখো সুইডিশ একটা কন্যা ছিল, নাম হলো গ্রেটা থুনবার্গ। সুইডিশ কন্যা গ্রেটা থুনবার্গ। সেই গ্রেটা থুনবার্গ স্কুলের মধ্যে গাছ লাগাইছিল এবং স্কুলের মধ্যে বৃক্ষরোপণ করা নিয়ে আলোচনা, আন্দোলন করেছিল। সুইডিশ কন্যা গ্রেটা থুনবার্গ, যাকে পরিবেশ কন্যা বলা হয়, সেই গ্রেটা থুনবার্গ কি বলছিল? ফ্রাইডে ফর ফিউচার, পরিবেশবাদী একটা আন্দোলন এটা। ফ্রাইডে ফর ফিউচার পরিবেশবাদী একটা আন্দোলন, পরিবেশবাদী আন্দোলন, অর্থাৎ শুক্রবার ফিউচারের জন্য, স্কুলের শুক্রবার। পৃথিবীর গভীরতম স্থান, পৃথিবীর গভীরতম স্থান আমরা সবাই জানি মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চ কোথায় আছে? কমেন্ট করে জানাবেন তো ভাই, মারিয়ানা ট্রেঞ্চ কোথায় আছে? মারিয়ানা ট্রেঞ্চ কোথায় আছে? মারিয়ানা ট্রেঞ্চ কোথায় আছে? কমেন্ট করে জানাবেন মারিয়ানা ট্রেঞ্চ আছে কোথায়? পৃথিবীর গভীরতম স্থান। 22 নম্বর কোশ্চেন। 23, অর্থনৈতিক সমুদ্র সীমা এক্সক্লুসিভ ইকোনমিক জোন কত? তাহলে আমরা জানি বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। কত জানি? 200 নটিক্যাল মাইল বা 370 কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হলো 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল হচ্ছে সমুদ্র দৈর্ঘ্য মাপার একক, আর বাংলাদেশের মহীসোপান হচ্ছে 354 নটিক্যাল মাইল। তাহলে দেখেন এক্সক্লুসিভ ইকোনমিক জোন 200 নটিক্যাল মাইল। 18, দেখো আমরা গতদিন পেট বেচের ক্লাসে অর্থনীতি পড়াতে গিয়ে 18 এর কথা বলেছি, যে যারা ট্যাক্স দেয় তাদেরকে আইডেন্টিফাই করার জন্য একটা সার্টিফিকেট বা একটা নাম্বার দেওয়া হয়, নাম হচ্ছে টিন নাম্বার, ট্যাক্স পায়ার আইডেন্টিফিকেশন নাম্বার।
বর্তমানে অনলাইনে এই নাম্বারটা পাওয়া যায়, সেটার নাম হচ্ছে ইটিন, ইলেকট্রনিক টেক্সপায়ার আইডেন্টিফিকেশন নাম্বার। সেটা কবে চালু হয়েছে? 2013 সালে। কত সালে? 2013 সালে। 2013 সালে চালু হয়েছে। পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়? পারিবারিক আদালত অধ্যাদেশ, পারবা? কঠিন প্রশ্ন। পারিবারিক অধ্যাদেশ 1985 সালে। পারিবারিক আদালত 1985 সালে। এরপরে আসেন ইস্ট লন্ডন। পরের কোশ্চেন দেখি। ইস্ট লন্ডন, ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকার একটা সমুদ্র বন্দরের নাম হচ্ছে ইস্ট লন্ডন। সমুদ্র বন্দর না, দক্ষিণ আফ্রিকার সমুদ্র বন্দর ইস্ট লন্ডন। ইস্ট লন্ডন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? 27 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। 27। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। 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 ওকে, দেখি কি অবস্থা বাচ্চারা। বাচ্চারা কি অবস্থা? ডান? 3 ডান? প্রশ্ন সলভ 3 ডান? বাহ, আমরা কি সামনে আর একটু বাড়বো? স্যার আমার কমেন্ট দেখেন না। ফাহমিদ, আমি আপনার কমেন্ট পড়েছি বোন। ওকে, আমাকে বলেন আমাদের 3 ডান কিনা? 3 ডান? যদি 3 ডান হয়ে যায়, আমরা কি 4-এ যাব? আমরা কি 4-এ যেতে চাই? খারাপ লাগছে? খারাপ লাগছে কি? আপনি দেখেন তো, আপনি দেখেন কয়টা কোশ্চেন সলভ করছেন। 26 26 ইন্টু 3, হ্যাঁ, প্রায় 75টা কোশ্চেনের অধিক সলভ করে ফেলছেন। আমরা কি পারবো আরেকটা? ওকে, চাই চাই। ওকে, তাহলে 4-এ আসেন। 4, তাহলে কমেন্ট করতে হবে। হ্যাঁ, 4-এ আসেন। 4 নাম্বার, 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কে? 2000 আরেকটা পড়াবো, হ্যাঁ 4টা পড়াবো, এটাই লাস্ট। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কে? এই অ্যান্সার করেন তো। এবার ব্যাখ্যা টাখ্যা কিছু হবে না, ব্যাখ্যা হবে না, জাস্ট ধুমধারাক্কা অ্যান্সার করবেন। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় কে? শান্তিতে নোবেল পুরস্কার পায়, তাহলে একটা প্রতিষ্ঠান পাইছে, তার নাম হচ্ছে নিহন হিদান কায়ো। নিহন হিদান কায়ো, জাপানের প্রতিষ্ঠান নিহন হিদান কায়ো, নিপন হিদান কায়ো। ওকে, সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এর চ্যাম্পিয়ন দেশের নাম কোনটা? চ্যাম্পিয়ন দেশের নাম হচ্ছে বাংলাদেশ। 3 নম্বর কোশ্চেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলনের নাম কি ছিল? দ্য আর্ট অফ ট্রায়ালফ। 3-এর এ, দ্য আর্ট অফ ট্রায়ালফ। দ্য আর্ট অফ ট্রায়ালফ। দ্য আর্ট অফ ট্রায়ালফ। আচ্ছা, 3-এর পরে চলে আসেন, আমরা 4-এ যাই। 4, প্রশ্ন 4। ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, এটাও ডক্টর ইউনূসের গ্রন্থ। ব্যাংকার টু দা পোর, এটাও ইউনূসের গ্রন্থ। বিল্ডিং অফ সোশ্যাল বিজনেস, এটাও গ্রন্থ। দারিদ্র্য বিশ্বের অভিমুখে, এটাও ডক্টর ইউনূসের গ্রন্থ। 4 নাম্বার প্রশ্নের 4টা অপশনই ডক্টর ইউনূসের গ্রন্থ, কিন্তু কোনটা আত্মজীবনীমূলক গ্রন্থ? অ্যান্সার করেন। 4 অ্যান্সার করবেন। 4, এই মডেল টেস্ট আপনারা সলভ করবেন। 4, তাহলে ডক্টর ইউনূস দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। 5 নভেম্বর 2024 সালে ট্রাম্প ইলেকট্রাল কলেজ ভোট পাইছে কয়টা? আজকের ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে 5 নম্বর প্রশ্ন আজকের ক্লাসে আলোচনা করেছি।
বলেন ইলেকট্রাল কলেজ ভোট কয়টা পাইছে? 299, 301, 306, 312। অ্যান্সার করেন, 5-এর অ্যান্সার করেন, 5 অ্যান্সার করেন। কয়টা? 312টা ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছে। 19 মে 2024 সালে ষষ্ঠ এভারেস্ট বিজয়ী বাংলাদেশি ব্যক্তি কে? বাবর আলী। ষষ্ঠ, একজন ডক্টর, তাই না? ডাক্তার ছিলেন বাবর আলী। বাবর আলী গিয়েছিল। 6, 7-এ আসেন। আমরা আজকে 7 নম্বর কোশ্চেন আলোচনা করেছি। সার্কভুক্ত দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন, জনসংখ্যা বৃদ্ধির হার কম বলেছে কোন দেশ? জনসংখ্যা বৃদ্ধির হার কম। অ্যান্সার করেন তো দেখি, পারেন কিনা? অ্যান্সার করেন কিনা, পারেন কিনা? অ্যান্সার করেন। আজকে একটু আগে ক্লাস আলোচনা করছিলাম যে সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম? জনসংখ্যা বৃদ্ধির হার কম ভুটান। মনে আছে? ভুটান আলোচনা করেছিলাম। জনসংখ্যা বৃদ্ধির হার কম কোথায়? ভুটান। আর জনসংখ্যা কম হচ্ছে মালদ্বীপ। 8, 33তম প্যারিস অলিম্পিকে, এটাও আজকের ক্লাসে আলোচনা করেছি, এটাও সাম্প্রতিক ক্লাসে আলোচনা করছি যে 33তম প্যারিস অলিম্পিক 2024-এর সর্বোচ্চ পদক বিজয়ী দেশ কোনটা? সর্বোচ্চ পদক বিজয়ী দেশের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। 9 নম্বর কোশ্চেন, 2025 সালে G7 এর 51তম সম্মেলন কোথায় হবে? 9 নম্বর কোশ্চেন, গতকালকে আলোচনা করেছিলাম, গতকালকে 2025 সালে G7 এর 51তম সম্মেলনে কোথায় হবে? কানাডার আলবার্টা শহরে। কানাডার কোন শহরে? আলবার্টা শহরে। আলবার্টা শহরে। কানাডার কোন শহরে? আলবার্টা শহরে। ওকে, 10 নম্বর প্রশ্ন, 10-এর অ্যান্সার করেন। 10-এর অ্যান্সার আলোচনা করেছি। 10-এর অ্যান্সার যে করবেন তাকে একটা চকলেট গিফট দিব, চকলেট। 10-এর অ্যান্সার যে পারবেন তাকে আমরা একটা চকলেট গিফট দিব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির বর্তমান চেয়ারম্যানের নাম কি? 10-এর অ্যান্সার করেন তো ভাই। 10, সবাই একটু 10-এর অ্যান্সার করেন। একে ফজলুল হক, আব্দুল মান্নান, এস.এম.এ ফয়েজ, মোহাম্মদ মোহাম্মদ আজম। 10। এই বাচ্চা কাচ্চারা একটু দ্রুত। 10-এর ঘ। 10-এর ঘ কেমনে বললো? এই 10-এর ঘ কেমনে হয়? 10-এর 4 কিভাবে হয়? 10-এর 4 না, 10-এর এস.এম.এ ফয়েজ। 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশের নাম কি? ইউরোপীয় দেশ কোনটা এখানে? যুক্তরাজ্য, স্পেন, গ্রিস, পূর্ব জার্মানি। তাহলে ইউরোপের দেশ কোনটা? পূর্ব জার্মানি। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী ইউরোপের দেশ কোনটা? পূর্ব জার্মানি। স্বীকৃতি দানকারী পূর্ব জার্মানি। ওকে, আসেন, ঢাকার ধলাই খাল কে খনন করেন? ধলাই খাল খনন করেন কে? ঢাকার ধলাই খাল পরিবিবির নামে আহসান, কি বলে, লালবাগ কেল্লাতে আছে, সমাধি আছে, পরিবিবির সমাধি। এই পরিবিবি ছিল শায়েস্তা খানের কন্যা। ঈশা খাঁ 12 ভাইয়ের নেতা ছিল। ইসলাম কাদ ছিল মুঘল জাহাঙ্গীরের সুবাদার। তাহলে এই ঢাকার দোলাইখাল, ঢাকা, এই যে জাহাঙ্গীরনগর নাম করেছিলেন কি? ইসলাম খান। সেই ইসলাম খান যে খালটা খনন করেছিলেন তার নাম কি? কোন খাল? ধোলাই খাল। ইসলাম খান খনন করেছিলেন ঢাকার ধোলাই খাল। হ্যাঁ, ওকে, আসেন এরপরে, কোন উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী ধর্ম ইসলাম? দেখেন, এই খাসিয়া এবং কি বলে, পাঙ্গন এবং লাউয়া উপজাতি আছে, এরা মৌলভীবাজারে বসবাস করে। এই পাঙ্গন এবং লাউয়া মৌলভীবাজারে বসবাস করে, এরা হচ্ছে মুসলিম উপজাতি। কি উপজাতি? মুসলিম উপজাতি। কি উপজাতি? মুসলিম উপজাতি। ওকে, আসেন 13-র পরে আসেন 14। 14, বিশ্বের সর্বাধিক ম্যানগ্রোভ বনভূমি কোথায় আছে? বিশ্বের সর্বাধিক ম্যানগ্রোভ বনভূমি কোথায় আছে? কোন দেশে আছে? পারবেন, আশা করি পারবেন। আমি আমার পেইড ব্যাচের পরীক্ষায় এটা দিয়েছিলাম। বিশ্বের সর্বাধিক ম্যানগ্রোভ বনভূমি কোথায় আছে? বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ব্রাজিল, রাশিয়া। 14 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বাধিক ম্যানগ্রোভ বনভূমির দেশ কোনটা? কোথায় আছে? কোন দেশে আছে?
আশা করি পারবেন। ইন্দোনেশিয়া। 14 নম্বর প্রশ্ন। ইন্দোনেশিয়া, থ্যাংক ইউ। ইন্দোনেশিয়া না, বাংলাদেশ যে বলতেছেন সে ভাবছেন সুন্দরবনের কথা। না, বিশ্বের সবচেয়ে ম্যানগ্রোভ বনভূমি রয়েছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়া। একজন বলছে রাশিয়া, না রাশিয়া না। জাতীয় সংসদে কাউন্টিং ভোট বা কাস্টিং ভোটটা কি? স্পিকার। জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা করেন হচ্ছে স্পিকার, আর এই স্পিকারকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে রাষ্ট্রপতি। আবার স্পিকারের অনুপস্থিতিতে স্পিকারের দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার। একজন বলতেছে ব্রাজিল তো হওয়ার কথা। না, ব্রাজিল কেন হবে? দেখো, ব্রাজিলে হচ্ছে আমাজন বনভূমি রয়েছে, যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম যেটা হচ্ছে ফরেস্ট, হ্যাঁ, বনভূমি 60% ব্রাজিলে আছে। কিন্তু আমাজন বনভূমি আর হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি দুইটা আলাদা। ম্যানগ্রোভ মানে হচ্ছে উপকূলীয় বনাঞ্চল, এই উপকূলীয় বনাঞ্চল রয়েছে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়াতে। এটা ব্রাজিল অনেকে ভেবে ভুল করে আছে। ওকে, তাহলে দেখেন, জাতীয় সংসদের কাউন্টিং ভোট বা কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট। কোনো কারণে রাষ্ট্রপতি অনুপস্থিত থাকলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে? স্পিকার। 16 নম্বর, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। আমি ক্লাসের মধ্যেই আলোচনা করে বলেছিলাম যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন গ্যাস। কি গ্যাস? মিথেন গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। আচ্ছা, এবার আসেন, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব সংবিধানের কত অনুচ্ছেদে বর্ণিত আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 17 নম্বর। গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব সংবিধানের 16 নং অনুচ্ছেদ। কত নং অনুচ্ছেদ? 16 নং। সংবিধানের 16 নং অনুচ্ছেদ, গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব সংবিধানের 17। আচ্ছা, দ্য আইডিয়া অফ জাস্টিস বা ফার্স্ট বয়দের দেশ এর লেখক কে? দ্য আইডিয়া অফ জাস্টিস ফার্স্ট বয়দের লেখক কে? আশা করি পারবেন। আইডিয়া অফ জাস্টিস আমি একটু আগে আলোচনা করেছিলাম, তাকে নিয়ে আইডিয়া অফ জাস্টিস এবং ফার্স্ট বয়দের লেখক। দেখেন, অমর্ত্য সেন। 1998 সালে নোবেল পুরস্কার পাইছে অমর্ত্য সেন। তাই এই অমর্ত্য সেনের গ্রন্থটা হচ্ছে দ্য আইডিয়া অফ জাস্টিস ফার্স্ট বয়দের দেশ। আইডিয়া অফ জাস্টিস ফার্স্ট বয়দের দেশ। অমর্ত্য সেন 1998 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন তিনি। ওকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আচ্ছা, জাস্ট এ মিনিট, আপনারা একটু অপেক্ষা করেন। বন্ধ হয়ে গেল, আবার শুরু করছি, 1 মিনিট সময় দিবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক বাংলাদেশের জাতীয়তাবাদী দল, একটা কোশ্চেন দিলাম, বিএনপি কত সালে প্রতিষ্ঠা হয়? ওকে, বিএনপি কত সালে প্রতিষ্ঠা হয়? আচ্ছা, 1978 সালে বিএনপির প্রতিষ্ঠা হয় না? হাসিনা সরকার চলে গেল, এই জন্য বিএনপির কোশ্চেন দিচ্ছি আমরা। আহারে। ওকে, 20 নম্বর প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন? নওয়াব আব্দুল লতিফ, নবাব স্যার সলিমুল্লাহ, খাজা নাজিম উদ্দিন, স্যার সৈয়দ আহমদ। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কে? নওয়াব স্যার সলিমুল্লাহ। ঠিক আছে। ওকে, জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? এই যে চমৎকার, বিশ্ব বিনিয়োগ প্রকাশ করে যেটা। পারবেন কি? পারলে বলেন, বিনিয়োগ প্রকাশ করে কে? পারেন কিনা দেখেন তো। বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কে? আনটাড, ইউএনসিটিএডি, আনটাড। বিনিয়োগ প্রকাশ করে কে? আনটাড। ইনকা সভ্যতা, মাচু পিচু সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান? দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকার যে পেরু অঞ্চল, ইনকা সভ্যতা এবং মাচু পিচু সভ্যতা দক্ষিণ আমেরিকার সভ্যতা রিলেটেড একটা কোশ্চেন জাহাঙ্গীরনগরে পাবেন, জগন্নাথে পাবেন। এরপরে আসেন 23 নম্বর প্রশ্ন। কোশ্চেন নাম্বার 23। 4 এপ্রিল 1949 সালে প্রতিষ্ঠিত সামরিক জোট ন্যাটোভুক্ত মুসলিম দেশ কয়টা?
ন্যাটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে দুইটা। ন্যাটো ভুক্ত মুসলিম দেশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে আলবেনিয়া। মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই ন্যাটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে তুরস্ক আর হচ্ছে আরেকটা কি আলবেনিয়া। 2008 সালে কোন দেশটিতে বিনোদনমূলক স্থাপন নির্মাণ করে শান্তিরক্ষী বাহিনী যা বাংলাদেশ স্কয়ার কোথায় আছে, এইটা পড়লেই হয়ে যাবে। বাংলাদেশ স্কয়ার কোথায় আছে, তাহলে দেখেন বাংলাদেশ স্কয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বাংলাদেশ লাইবেরিয়া, সেই লাইবেরিয়াতে রয়েছে বাংলাদেশ স্কয়ার। তাহলে বাংলাদেশ স্কয়ার কোথায় আছে, লাইবেরিয়া, লাইবেরিয়া। ওকে, এরপরের কোশ্চেন দেখি। এরপরের কোশ্চেন ডিপ্লোম্যাসি থেকে আসছে, পিং পং ডিপ্লোম্যাসি। দেখেন পিং পং ডিপ্লোম্যাসি, পিং পং খেলা যেটা আছে, টেবিল টেনিস বল খেলে না, টেবিল টেনিস এই পাশে একটা মাঝখানে একটা টেবিল থাকে, এই পাশে একটা মানুষ থাকে, এই পাশে একটা মানুষ থাকে, বল ছুড়ে টেবিল টেনিস। তাহলে দেখেন এই আমেরিকা এবং জাপানের মধ্যে যে এই টেবিল টেনিস মানে জাপানের মধ্যে কি বলে আমেরিকার হচ্ছে চীনের মধ্যে যে কূটনীতিটা চলে, সেই কূটনীতির নাম হচ্ছে পিং পং ডিপ্লোম্যাসি। কি ডিপ্লোম্যাসি, পিং পং ডিপ্লোম্যাসি। এখন প্রশ্ন চেয়েছে পিং পং যে খেলার সাথে জড়িত সেটা হচ্ছে টেবিল টেনিস খেলার সাথে জড়িত, পিং পং। বুঝাইতে পারলাম? ওকে, ইউট্রালিজম এই গ্রন্থের লেখক কে? 26 জন স্টুয়ার্ট মিল। 26 এর অ্যান্সার কি? জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল, জন স্টুয়ার্ট মিল, জন স্টুয়ার্ট মিল, জন স্টুয়ার্ট মিল। 26 জন স্টুয়ার্ট মিল। লেখা ডান, মানে লেখা মানে হচ্ছে টপিকটা ডান কিনা। মডেল টেস্ট 4 ডান। সবাই একবার একটু বলেন তো, মডেল টেস্ট 4 ডান, মডেল টেস্ট 4 ডান। মডেল টেস্ট কত ডান? 4 ডান। অর্থাৎ আপনাদের যাদের কাছে মেহির থেকে ফাইনাল সাজেশনটা আছে, তো তারা তো ফাইনাল সাজেশনটা নেবেনই। এর পাশে আমাদের যে ট্যালেন্ট হান্টটা আছে, মডেল টেস্ট, ট্যালেন্ট হান্ট মডেল টেস্ট, দুইটাই। এটা পড়বেন বেসিক অ্যাফেয়ার্স শেষ মুহূর্তে, এটা বেসিক অ্যাফেয়ার্স পড়বেন ভালো করে সুন্দর করে। এর পাশাপাশি আপনি কোশ্চেন সলভ করবেন। তো এই যে প্রশ্ন সলভ, এই প্রশ্ন সলভ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দুইটা বই শেষ মুহূর্তে পড়ে যান। আমি আপনাকে বলতেছি আল্লাহ ভরসা বেস্ট একটা সাপোর্ট আপনি পাবেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম বেস্ট একটা সাপোর্ট পাবেন। মডেল টেস্টের দাম 50 টাকা। 50 টাকা আজকাল রিক্সা ভাড়াও হয়, রিক্সা ভাড়া এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে অনেক টাকা লাগে। তো যাই হোক, তো আল্লাহ ভরসা এই দুইটা বই আছে, সাথে আছে, আর আমি সাথে আছি, আমি সাথে আছি ভাই। আগের বছরেরটাই হবে, আগের বছরেরটায় না আপডেট করেছি তো সবকিছু। আপনি একটু চেষ্টা করেন নতুন বইটা কালেক্ট করার জন্য। রাজশাহীতে পাওয়া যাবে, চট্টগ্রামে পাওয়া যাবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু কথা। মিহিরজিকে বইয়ের দাম হচ্ছে 220 টাকা। মিহিরজিকে বড় বইটা যেটা 220 টাকা দাম, আর ট্যালেন্ট হান্ট যেটা সেটার দাম হচ্ছে, ট্যালেন্ট হান্টের দাম হচ্ছে 50 টাকা। গুরুত্বপূর্ণ কিছু কথা একটু বলি, মন দিয়ে শোনেন। জীবনে অনেক জায়গায় অনেকভাবে টাকা অপচয় করবেন, অনেকভাবে টাকা অপচয় করবেন, টাকা থাকবে না, অনেক কিছু ঘটবে জীবনের, জীবনটা আসলে এমনই। সো আপনাদের যাদের টার্গেট রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, সাস্ট, তারপরে খুলনা, এরপরে কুমিল্লা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যারা মনে করেন এগুলো আপনাদের টার্গেট, এগুলো আপনাদের টার্গেট যারা মনে করেন সুনামগঞ্জে পাওয়া যাবে, যাদের এই ইউনিভার্সিটি গুলো টার্গেট আছে, ভাই আপনি ভালো করে না পড়লে, আপনি যদি ভালো করে না পড়েন তাহলে মানে আসলে এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকাটা কষ্টকর হয়ে যাবে। ভালো করে না পড়লে প্রতিযোগিতার বাজারে টিকে থাকাটা কষ্টকর হবে, কারণ প্রতিনিয়ত প্রশ্ন মডারেশন হচ্ছে, প্রশ্ন আপডেট হচ্ছে, প্রতিনিয়ত প্রতিনিয়ত কি হচ্ছে, প্রশ্ন মডারেশন হচ্ছে, প্রশ্ন আপডেট হচ্ছে। তো আপনি যদি
প্রতিনিয়ত এই তাল মিলাতে না পারেন সময়ের সাথে, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু চান্স পাওয়াটা একটু কষ্টকর হবে, আসলেই কষ্টকর হবে। তো শেষ মুহূর্তে বলা না, আরো এই ইউনিভার্সিটি গুলো পরীক্ষা হতে হতে আরো অন্তত 3 মাস সময় লাগবে। সো 3 মাসের মধ্যে একদম ফুললি প্রিপারেশন নেওয়া সম্ভব, একদম পুরো প্রিপারেশন নেওয়া সম্ভব 3 মাসের মধ্যে, ঠিক আছে? সো কেউ যদি মনে করেন আমি সাধারণ জ্ঞানে 0 থেকে হিরো হতে চাই, যে স্যার আমি আপনার পেইড ব্যাচে পড়ে মেহিজিকেটা শেষ করতে চাই, ট্যালেন্ট হান্টটা শেষ করতে চাই, সাম্প্রতিক শেষ করতে চাই, হ্যাঁ গুচ্ছের জন্য আলাদা করে মৌলিক জিকে গুলো পড়তে চাই, এবং সামনে পরীক্ষাগুলোর জন্য পড়তে চাই ভালো করে, তো আপনি জাস্ট আমাকে দায়িত্বটা দিবেন আপনার, আমি ইনশাল্লাহ আপনাকে পড়াবো। তো আমাদের সামনে যে কোর্সটা আছে 1020 টাকা জিকে ব্যাচ, তো আপনি সেখানে ভর্তি হতে পারেন 01727998624, 01727998624, 01727998624, 01727998624। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি জাস্ট আমাকে একবার বলবেন যে স্যার আপনি আমাকে, আমি আপনার পেইড ব্যাচে আসতে চাই, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার জন্য। আবার ব্যাচে না পড়লে যে আপনাকে হেল্প করবো না তাও না, আপনি যে কোনো প্রবলেম আপনি এই নাম্বারে পাঠাই দিন হোয়াটসঅ্যাপ করে, ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করব, আমার সাধ্যমতো হেল্প করব। আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে একই সময়ে ইনশাআল্লাহ, এবং আমরা 5 থেকে 8 পর্যন্ত যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত।